ওকে, সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 22 দেখেছি। চ্যাপ্টার 22 নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 23 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 23 তে আমরা আলোচনা করব মূলত এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই অ্যানালাইসিস। সো এই নামগুলো আপনাদের কাছে অবশ্যই পরিচিত, কারণ আপনারা ম্যাক্রো ইকোনমিক কোর্সে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই নিয়ে পড়ালেখা করে আসছেন। তো এই কোর্সটাতে আমরা এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই এর আইডিয়াটা আবার শেয়ার করব, বাট একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো মূলত এই চ্যাপ্টারটাতে আমরা এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই আলোচনা করব, যে এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই এর সাথে ইনফ্লেশনের রিলেশনটা কি। ঠিক আছে, সো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর ইনফ্লেশনের সাথে আমরা আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেটের একটা ইস্যু জানি, আনএমপ্লয়মেন্ট রেট রিলেটেড। তো সেই রিলেটেড ইস্যুগুলো এখানে আছে। সো মূলত আমরা এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে আলোচনা করব, দেন সেখান থেকে আমরা কিভাবে ইকুইলিব্রিয়ামে আসা যায় সেটা আলোচনা করব, দেন ইকুইলিব্রিয়াম থেকে কিভাবে, কেন ইকুইলিব্রিয়াম শিফট হয়, কেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ, কেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হয়, সেই ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তবে শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে যে আলোচনাটা করা হয়েছে সেটা হলো এগ্রিগেট ডিমান্ড কি, বা এগ্রিগেট ডিমান্ডের সাথে ইনফ্লেশনের সম্পর্ক কি। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা আগে যখন এগ্রিগেট ডিমান্ড অথবা ডিমান্ড কার্ভ পড়ে আসছি, তখন আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ছিল হলো ডিমান্ড কার্ভ হলো ডাউনওয়ার্ড স্লোপিং, তাই তো? সো এগ্রিগেট ডিমান্ড কার্ভ এরকম একটা কার্ভ আমরা দেখে আসছি। এগ্রিগেট ডিমান্ড কার্ভ এখানে আমাদের জেনারেলি কোয়ান্টিটি থাকতো, কোয়ান্টিটি ডিমান্ডেড, আর এখানে আমাদের প্রাইস থাকতো। তো আমরা প্রাইস আর কোয়ান্টিটির সাথে একটা নেগেটিভ রিলেশনশিপ দেখেছি। আমরা দেখেছি যখন প্রাইস কম থাকে তখন আমার ডিমান্ড বেশি থাকে, এখন এবং প্রাইস যখন বেড়ে যায়, সাপোজ প্রাইস এখানে চলে আসলো, তখন ডিমান্ড আবার কমে যায়। ঠিক আছে, সো এই নেগেটিভ রিলেশনশিপটা আমরা দেখে আসছি। ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে। কিন্তু এখন আমরা এই রিলেশনশিপটা একটু ভিন্নভাবে দেখবো। দেখেন এগ্রিগেট ডিমান্ড কি বলছে। এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ এগ্রিগেট আউটপুট ডিমান্ডেড, কতটুকু এগ্রিগেট আউটপুট আমি ডিমান্ড করতেছি, এন্ড দ্য ইনফ্লেশন রেট when all other variables are held constant. সো আবার পড়তেছি, এগ্রিগেট ডিমান্ড কার্ভ describes the relationship between the quantity of aggregate output demanded and the inflation rate when all other variables are held constant. So আগে যেই আমরা আগে যে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা পড়ে আসছি, সেখানে আমাদের একটা ভেরিয়েবল ছিল এগ্রিগেট আউটপুট। সো এটা ছিল এগ্রিগেট আউটপুট। সো এটাকে জেনারেলি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, আর এখানে ছিল প্রাইস। বাট এখন আমরা যেই ডিমান্ড কার্ভটা দেখবো সেখানে আসলে এখানে থাকবে এগ্রিগেট আউটপুট, ঠিক আছে, বাট এখানে প্রাইস থাকবে না। এখানে প্রাইসের জায়গায় আমাদের থাকবে ইনফ্লেশন। ঠিক আছে, এবং ডিমান্ড কার্ভটা অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং হবে, কিন্তু এখানে থাকবে ইনফ্লেশন। তো একটু ব্যাপার যদি আপনারা খেয়াল করেন, যখন প্রাইস বাড়ে, প্রাইস যখন বাড়তেছে, অল আদার ভেরিয়েবলস আর হেল্ড কনস্ট্যান্ট। যদি আমি সকল ভেরিয়েবলকে কনস্ট্যান্ট মনে করি, শুধু আমার প্রাইস বাড়তেছে, প্রাইস বাড়া মানে আলটিমেটলি আমার কি বাড়তেছে, ইনফ্লেশন বাড়তেছে। প্রাইস কমতেছে, সকল কিছু কনস্ট্যান্ট আছে, অল আদার ভেরিয়েবলস আর হেল্ড কনস্ট্যান্ট, সকল কিছু কনস্ট্যান্ট আছে, প্রাইস কমতেছে, তাহলে আমাদের কি ইনফ্লেশন কমতেছে। ঠিক আছে, কারণ প্রাইস বাড়াটাকেই আমরা বলি ইনফ্লেশন, প্রাইস কমাটাকেই আমরা বলি চেঞ্জ ইন ইনফ্লেশন। প্রাইস বাড়া কমা হয় কারণ ইনফ্লেশন চেঞ্জের কারণে। তো প্রাইস বাড়লে আমরা বলতে পারি আমাদের ইনফ্লেশন বেড়ে গেছে ইকোনমিতে, প্রাইস কমলে আমরা বলতে পারি আমাদের ইকোনমিতে ইনফ্লেশন কমে গেছে। তো এই জন্য আমরা বলতেছি আমাদের এই এই গ্রাফটাতে আমরা প্রাইসটাকে ইনফ্লেশন দিয়ে সাবস্টিটিউট করতে পারি। ঠিক আছে, সো খেয়াল করেন, আমরা যখন বলতেছি ইনফ্লেশন বাড়তেছে, তার মানে এখন আমরা যখন রিলেশনশিপটা বলবো তখন আমরা বলবো কি, ইনফ্লেশন যখন এই এইখানে আছে তখন আমাদের ডিমান্ড বেশি। ঠিক আছে, ইনফ্লেশন যখন কম তখন আমার ডিমান্ড বেশি, যখন ইনফ্লেশন বেড়ে যাচ্ছে তখন আমাদের ডিমান্ডও কি হচ্ছে, কমে যাচ্ছে। যখন ইনফ্লেশন বেড়ে যাচ্ছে তখন ডিমান্ড কমে যাচ্ছে, তার মানে ইনফ্লেশনের সাথে আমাদের ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ। ইনফ্লেশন বাড়লে আমাদের ডিমান্ড কমে যায়, ইনফ্লেশন কমলে আমাদের ডিমান্ড কমে যায়। তো
এই রিলেশনশিপটাকেই আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভের মাধ্যমে প্রকাশ করতেছি এখানে। আগে আমরা এটা প্রাইসের মাধ্যমে প্রকাশ করতাম, এখন আমরা ইনফ্লেশনের মাধ্যমে প্রকাশ করতেছি। কেন ইনফ্লেশনের মাধ্যমে প্রকাশ করতেছি এটা আমরা একটু পরেই দেখব। এটা আরেকটু ডিটেইলডে আমরা আলোচনা করব একটু পরে। ঠিক আছে? সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো অল আদার ভেরিয়েবলস রিমেইনিং দ্য সেম। যদি আমার ইনফ্লেশন বাড়লে এগ্রিগেট ডিমান্ড কমে যায়, সো সেই ইনফ্লেশন এবং এগ্রিগেট ডিমান্ডের যে রিলেশনশিপ সেটাকে আমরা বলতেছি আমাদের জন্য কি এগ্রিগেট ডিমান্ড কার্ভ। ঠিক আছে? ইনফ্লেশনের সাথে আমরা এগ্রিগেট ডিমান্ডের রিলেশনশিপটা দিচ্ছি। তো এটার মধ্যে একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। কেন নেগেটিভ রিলেশনশিপ আছে? এটা আপনার প্রাইসের আঙ্গিকে চিন্তা করতে পারেন যে ইনফ্লেশন বাড়লে জেনারেলি প্রাইস বাড়ে এই জন্য। বাট এটার আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা আমি একটু পরে বলবো। মূল এক্সপ্লেনেশন যেটা সেটা বলবো। জাস্ট আমি এটা আপনাদেরকে বলছি যে জেনারেলি প্রাইস বাড়া মানে ইনফ্লেশন বাড়া, যদি অল আদার থিংস রিমেইনিং দ্য সেম। এটা আপনাদের জাস্ট এটা মনে রাখার জন্য আমি বললাম। ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা মনে রাখার জন্য। আমি একটু পরে বলবো যে কেন প্রাইস বাড়লে আপনার মানে ইনফ্লেশন বাড়লে কেন আমার ডিমান্ড কমে যাচ্ছে, সেটা আমি একটু পরে বলবো। আচ্ছা, এখন আসেন, এগ্রিগেট ডিমান্ড ইজ মেড আপ অফ 4 কম্পোনেন্টস পার্টস। তো তারা বলতেছে এগ্রিগেট ডিমান্ড, যেটাকে আমরা বলি ওয়াইএডি বলা হয়, এগ্রিগেট ডিমান্ড বা এগ্রিগেট আউটপুট, সেটা ডিপেন্ড করে, আপনারা যদি খেয়াল করেন, জিডিপি চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা আমরা দেখে আসছি। একটা ছিল কনজাম্পশন, একটা ছিল ইনভেস্টমেন্ট, একটা ছিল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর আরেকটা ছিল নেট এক্সপোর্ট। তো এই আইডেন্টিটি গুলো আপনাদের কাছে পরিচিত। ঠিক আছে? এবং এটা থেকেই আমরা বলতেছি আমাদের টোটাল জিডিপি হুইচ ইজ অলসো দা এগ্রিগেট ডিমান্ড। ঠিক আছে? সো এই ইস্যুগুলো আপনারা ম্যাক্রো ইকোনমিক্সে পড়ে আসছেন যে যে পরিমাণ আমাদের এগ্রিগেট আউটপুট হয় সেই পরিমাণ আমার এগ্রিগেট ডিমান্ড থাকে ইকোনমিতে। আর এগ্রিগেট আউটপুটের জন্য আমাদের যেই কম্পোনেন্ট গুলো, সেটা হলো কনজাম্পশন এক্সপেন্ডিচার, দেন হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, দেন হলো গভর্নমেন্ট পারচেজ বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, দেন হলো নেট এক্সপোর্ট। তো এখানে কি বলা হয়েছে দেখেন, দ্য টোটাল ডিমান্ড ফর কনজিউমার গুডস এন্ড সার্ভিসেস, এটা হলো আপনার মানে আপনার এগ্রিগেট আউটপুটের মধ্যে একটা হলো টোটাল ডিমান্ড ফর কনজাম্পশন। ঠিক আছে? সেকেন্ড হলো টোটাল ইনভেস্টমেন্ট টোটাল প্ল্যান স্পেন্ডিং বাই বিজনেস ফার্মস on new machine factories and other capital goods plus planned investment on new homes. তো এই সকল ইনভেস্টমেন্ট গুলো এটার আন্ডারে যাবে। সো কনজাম্পশন যাচ্ছে, দেন ইনভেস্টমেন্ট যাচ্ছে, দেন গভর্নমেন্ট পারচেস, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেগুলো আছে, যেমন গভর্নমেন্ট অনেক সময় বিভিন্ন জায়গায় পুল কালভার্ট নির্মাণ করতেছে, স্পেন্ডিং বাই অল লেভেলস অফ গভর্নমেন্ট, ফেডারেল, স্টেট আর লোকাল গভর্নমেন্টস অন গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে? যত ধরনের গুডস এন্ড সার্ভিসেস এর উপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে এগুলো সব অ্যাড হচ্ছে। এন্ড লাস্ট হলো নেট এক্সপোর্ট। যদি নেট এক্সপোর্ট বলতে আমরা অবশ্যই বুঝাচ্ছি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ঠিক আছে? সো এটা যদি পজিটিভ হয় তখন এটা অ্যাড হবে, যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস হবে। সো নেট এক্সপোর্ট হলো দ্য নেট ফরেন স্পেন্ডিং অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে? সো নেট ফরেন স্পেন্ডিং। ঠিক আছে? ফরেন স্পেন্ডিং যদি বেশি হয়, ফরেন থেকে আসতেছে বেশি, এক্সপোর্ট হচ্ছে বেশি, তাহলে আমাদের এটা পজিটিভ হবে। সো এই সব চারটা কম্পোনেন্ট মিলে আমার কি গঠিত? এগ্রিগেট ডিমান্ডটা গঠিত। ঠিক আছে? এগ্রিগেট ডিমান্ডের কয়টা কম্পোনেন্টের উপর গঠিত? চারটা কম্পোনেন্টের উপর গঠিত। আচ্ছা, সো এবার চলে আসেন, তাহলে আমরা কি বলতেছি, আমাদের ইকুয়েশন আমরা বলতে পারি এগ্রিগেট ডিমান্ড ইজ এ কম্বিনেশন অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড নেট এক্সপোর্ট। এখন বলতেছে যে এই যে আমরা রিলেশনশিপটা একটু আগে বলে আসলাম, এটা এখন এখানে এক্সপ্লেন করা হচ্ছে। ঠিক আছে? যে আমরা বলে আসছি ইনফ্লেশনের সাথে আমার এগ্রিগেট ডিমান্ডের বা ওয়াই এগ্রিগেট ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ। ইনফ্লেশন বেশি হলে আমার ডিমান্ড কম, ইনফ্লেশন কম হলে আমার ডিমান্ড বেশি। এটা কেন হলো? কারণ আমরা এভাবে যদি চিন্তা করেন, যখন ইনফ্লেশন বাড়ে, ঠিক আছে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, এটা থেকে এইটা, দেন এটা আমি বলতেছি, তারপরে আমি এটা সহ এক্সপ্লেন করব। যখন ইনফ্লেশন বাড়ে তখন জেনারেলি, যখন ইকোনমিতে ইনফ্লেশন রেট বাড়ে তখন ইকোনমিতে কি হয়, ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেগুলা সেগুলা কি হয়, কস্টলি হয়ে যায়। ঠিক আছে? যে আপনি ওই যে আমরা আগে পড়ে আসছি পজিটিভ এনপিভি প্রজেক্ট, নেগেটিভ এনপিভি প্রজেক্ট। তো যদি আপনার ইকোনমিতে ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে কস্ট অফ ফান্ড কি, কস্ট অফ ফান্ড বেড়ে যায়। আর কস্ট অফ ফান্ড বেড়ে যাওয়া মানে কি, আপনার পজিটিভ এনপিভি প্রজেক্ট যেগুলো আগে পজিটিভ ছিল সেগুলা এখন নেগেটিভ হয়ে যাবে, কারণ আপনার কস্ট অফ ফান্ড বেশি। ঠিক আছে? সো আপনার যে পরিমাণ রিটার্ন জেনারেট করা দরকার সেই পরিমাণ রিটার্ন আপনি হয়তো বা অনেকগুলো প্রজেক্টে জেনারেট করতে পারতেছেন না। সো ইনভেস্টমেন্ট আপনার কমে যায় ইকোনমিতে, আর ইনভেস্টমেন্ট গেলে আপনার আউটপুট যেটা, এটা হলো গিয়ে এইটা যেহেতু একটা আপনার
এগ্রিগেট ডিমান্ডের একটা পার্ট। সো এটা যদি কমে যায়, সবকিছু সেম থাকলেও আপনার কি হচ্ছে, এগ্রিগেট ডিমান্ড কমে যাচ্ছে। সো এই কারণে মূলত বলা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এবং ইনফ্লেশনের মধ্যে নেগেটিভ রিলেশনশিপ। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে, স্যার এই তিনটাও তো এগ্রিগেট, এই চারটা কম্পোনেন্ট মিলেই তো এগ্রিগেট ডিমান্ড হয়, তাহলে স্যার শুধু ইনফ্লেশন ইনভেস্টমেন্টের কথা কেন বলতেছেন, এগুলার কথা কেন বলতেছেন না? সো এগুলার কারণে যেটা হবে, শিফট হবে, শিফট কার্ভের শিফট হবে। এই ইনভেস্টমেন্টের সাথে হলো আপনার ইনফ্লেশনের ডিরেক্ট রিলেশনশিপ, ইনভেস্টমেন্টের সাথে ইনফ্লেশনের ডিরেক্ট রিলেশনশিপ। এই জন্য এটার কারণে কি হবে, অ্যালং দা কার্ভ শিফট হবে। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, ঠিক আছে? কিন্তু বাকি যেই পয়েন্টগুলো, কম্পোনেন্ট গুলো আছে, সেগুলোর সাথে ডিরেক্ট ইনফ্লেশনের রিলেশনশিপ না হওয়ার কারণে সেটা আপনার এগ্রিগেট ডিমান্ডকে ইম্প্যাক্ট করবে, কিন্তু সেটা আপনার কি করবে, এগ্রিগেট ডিমান্ডকে শিফট করবে, আইদার আপওয়ার্ড শিফট করবে অথবা ডাউনওয়ার্ড শিফট করবে। ওকে, সো সর্বপ্রথম যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জানতে হবে, আমরা বলে আসতেছি যে ইনফ্লেশনের সাথে এগ্রিগেট ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ। কারণ কি? কারণ আমরা বলতেছি যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন আমার ইনভেস্টমেন্ট কমে যায়। কারণ কি? আমার ইনভেস্টেবল যে অপরচুনিটি গুলো আছে, আমার ইনভেস্টমেন্টের কস্ট বেড়ে যায়, তো অপরচুনিটি গুলো নেগেটিভ, পজিটিভ যেগুলো আগে পজিটিভ এনপিভি প্রজেক্ট ছিল সেগুলো এখন নেগেটিভ হয়ে যাচ্ছে, সো ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আর ইনভেস্টমেন্ট কমে গেলে আমার আউটপুট কি হবে, আলটিমেটলি কমে যাবে। তো এই জন্য আমরা বলতেছি ইনফ্লেশন বাড়লে আমার আউটপুট কমে যায়, আর ইনফ্লেশন কমলে আমার আউটপুট বেড়ে যায়, সো এদের মধ্যে একটা নেগেটিভ রিলেশনশিপ। এখন আসেন এই আরটা দিয়ে কি বোঝাচ্ছে? এই আরটা দিয়ে বোঝাচ্ছে হলো রিয়েল ইন্টারেস্ট রেট। ঠিক আছে, রিয়েল ইন্টারেস্ট রেট। ওকে, সো রিয়েল ইন্টারেস্ট রেট, আপনারা যদি নমিনাল ইন্টারেস্ট রেট খেয়াল করেন, নমিনাল ইন্টারেস্ট রেট মানে কি, রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস ইনফ্লেশন, তাই তো? সো এখন খেয়াল করেন, যদি রিয়েল ইন্টারেস্ট রেটটা সেম থাকে, যদি নমিনাল ইনফ্লেশন রেট বাড়তে থাকে, তাহলে কি হবে, নমিনাল ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে। ঠিক আছে, ইনফ্লেশন রেট ক্রমাগত বাড়তেছে, নমিনাল ইন্টারেস্ট রেট আপনার কি হচ্ছে, বাড়তেছে। ঠিক আছে, এখন যেটা হয় যে এই ইনফ্লেশনটা যাতে সবসময় বাড়তে না থাকে, ঠিক আছে, তখন কি করে গভর্নমেন্ট, যেটা করে রিয়েল ইন্টারেস্ট রেটটা বাড়ানো শুরু করে। ঠিক আছে, গভর্নমেন্ট বিভিন্ন মেকানিজমের মাধ্যমে রিয়েল ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে। দ্যাট মিনস হলো, ধরেন আগে রিয়েল ইন্টারেস্ট রেট ছিল 5%, ইনফ্লেশন রেট ছিল 1%, তো আপনার নমিনাল ইন্টারেস্ট রেট ছিল 6%। সাপোজ কিছুদিন পরে রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে 5% ছিল, নমিনাল ইনফ্লেশন রেট হয়ে গেল 3%, তো নমিনাল ইন্টারেস্ট রেট হয়ে গেল 8%। ঠিক আছে, সো যখন এই ধরনের ইনফ্লেশন রেট বাড়তে থাকে, তখন মানুষের ইনফ্লেশন এক্সপেকটেশন বাড়তে থাকে। ঠিক আছে, সো যেহেতু এইটা আর যেন না বাড়ে ইনফ্লেশনটা, সেই জন্য গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট পলিসি নিয়ে রিয়েল ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়। তো রিয়েল ইন্টারেস্ট রেট যদি 6% হয়, তখন আমরা বলতে পারবো আমাদের ইনফ্লেশন আসলে 2%, হুইচ কনস্টিটিউট টু 8%। অথবা দেখা যায় যে এটা 6% আর এটা 3%-এ কনসিস্টেন্ট হইলো, দেন এটা 9% হলো, যদি আপনার নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে গেছে বাট ইনফ্লেশন বাড়ে নাই। ঠিক আছে, এটার সাথে যদি কম্পেয়ার করি, সো ইকোনমিতে যেটা হয়, যদি কখনো ইনফ্লেশন ক্রমাগত বাড়তে থাকে, তখন গভর্নমেন্ট যেটা করে, গভর্নমেন্ট চেষ্টা করে রিয়েল ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য, যাতে ইনফ্লেশনের যে এক্সপেকটেশনটা সেটা কমে যায়। রিয়েল ইন্টারেস্ট রেট হলো যেটা আপনি ইনফ্লেশন বাদ দিয়ে যে রিটার্নটা পাচ্ছেন, সেটা যদি বেড়ে যায়, তার মানে ইন ফিউচারে মানুষের এক্সপেকটেশন অ্যাবাউট ইনফ্লেশন কমে যাবে, যে না, ইনফ্লেশন তো বাড়তেছে না, বাড়তেছে রিয়েল ইন্টারেস্ট রেট। সো এটা হলো পলিসির কারণে হয়। তো যেটাই হোক, রিয়েল ইন্টারেস্ট রেট বাড়ুক অথবা ইনফ্লেশন বাড়ুক, যেটাই বাড়ুক, আমার কিন্তু আলটিমেটলি নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় মানে আমার কি হচ্ছে, ইনভেস্টমেন্টের যেইগুলো আগে পজিটিভ এনপিভি প্রজেক্ট ছিল, সেটা এখন নেগেটিভ এনপিভি প্রজেক্ট হয়ে যাচ্ছে, সো আমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়ার কারণেই এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ডিমান্ড আমার কমে যাচ্ছে, কারণ ইনভেস্টমেন্ট হলো এটার একটা পার্ট, এগ্রিগেট আউটপুটের বা এগ্রিগেট ডিমান্ডের একটা পার্ট। সো এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো, যেটা আমি বারবার বলতে চাচ্ছি, যে ইনফ্লেশন এবং এগ্রিগেট ডিমান্ডের সাথে নেগেটিভ রিলেশনশিপ। কারণ কি? কারণ ইনফ্লেশন যদি বাড়ে, জেনারেলি যেটা হচ্ছে যে আপনার ইনফ্লেশন যখন বাড়তেছে, তখন গভর্নমেন্ট একটা পলিসি নিবে, যে পলিসির মাধ্যমে সে চিন্তা করবে রিয়েল ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য, যাতে ইনফ্লেশন ইন ফিউচারে না বাড়ে। আর তো ইনফ্লেশন ইন ফিউচারে না বাড়লে রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে গেলে এরপরে ইনফ্লেশন কম থাকলেও আসলে টোটাল নমিনাল ইন্টারেস্ট রেট আপনার বেড়ে যাচ্ছে। তো সেই কারণে আপনার যেটা হচ্ছে, যে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেগুলো আগে পজিটিভ এনপিপি প্রজেক্ট ছিল, সেগুলো এখন আর পজিটিভ থাকতেছে না, অনেকগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে।
সো সেগুলোর কারণে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি কমে যাচ্ছে এবং ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। আর ইনভেস্টমেন্ট কমে যাওয়ার কারণে আপনার এগ্রিগেট ডিমান্ডও কমে যাচ্ছে বা এগ্রিগেট আউটপুটও কমে যাচ্ছে। যেটাই বলেন সেটা একই, এগ্রিগেট আউটপুট অথবা এগ্রিগেট ডিমান্ড সেম ইস্যু। তো এই কারণে আমরা বলতেছি ইনফ্লেশনের সাথে আপনার এগ্রিগেট ডিমান্ডের নেগেটিভ রিলেশনশিপ আছে। ঠিক আছে? তো মানে যেটা আমি এটা আরো যদি একটু মানে আরো যদি আরেকটু স্পেসিফাই করতে চাই তাহলে এটা এরকম হতে পারে যে অনেক সময় যেটা হয় যে ইনফ্লেশন মানে নমিনাল ইন্টারেস্ট রেটের মধ্যে যেটা বলছিলাম যে একটা থাকবে আপনার রিয়েল ইন্টারেস্ট রেট আর একটা থাকবে হলো গিয়ে ইনফ্লেশন এক্সপেকটেশন অথবা ইনফ্লেশন। ঠিক আছে? সো যেটা হয় যে ধরেন এটা হলো 2010। তো 2010-এ যখন আপনার রিয়েল ইন্টারেস্ট রেট ছিল 5% আর 2% হয়ে গেল আপনার কি ইনফ্লেশন। তো আপনার নমিনাল ইন্টারেস্ট রেট ছিল সাপোজ 7%। 2011-তে যে এই 7% কিন্তু আপনার রিয়েল ইন্টারেস্ট রেট হয়ে যাবে, দেন এটার সাথে কিন্তু নতুন অ্যাড হবে ইনফ্লেশন। ঠিক আছে? সো কারণ কি, কারণ এটা তো অলরেডি ইনফ্লেশন মানে কি, ইনফ্লেশন মানে হলো বিগত বছরের থেকে এই বছরে কত চেঞ্জ। তো বিগত বছরে 7% ছিল, 7% থেকে এই বছরে কত চেঞ্জ সেটা হলো গিয়ে এই বছরের ইনফ্লেশন। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আলটিমেটলি যেটা হয়েছে ইনফ্লেশন থাকার কারণে আপনার রিয়েল ইন্টারেস্ট রেট আলটিমেটলি বাড়াই শুরু করে। তো এই কথাটাই এখানে আসলে মূলত বুঝাইতে চাইছে যে গভর্নমেন্ট চায় যে গভর্নমেন্ট আর কি রিয়েল ইন্টারেস্ট বাড়ায় দেয় বা আলটিমেটলি রিয়েল ইন্টারেস্টেই ইম্প্যাক্টটা পড়ে, যে রিয়েল ইন্টারেস্ট বেড়ে যায়। এখন পরবর্তীতে যেটা থাকে যে এইখানে যাতে কম হয় সেটা গভর্নমেন্ট এক্সপেক্ট করে, যে এটা যেহেতু 7% অলরেডি হয়ে গেছে তাহলে এইটাতে যাতে আর না বাড়ে, এটা যদি আমি 1%-এ রাখতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমার রেট হবে 8%। ঠিক আছে? যদি এটা 2%-এই কনসিস্টেন্ট করে তাহলে কিন্তু এটা 9% হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এত কথার মধ্যে মানে বেসিক যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছি যে সেটা হলো যে আপনার যখন ইনফ্লেশন বেড়ে যাবে, ইনফ্লেশনের সাথে সাথে ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে এর পরে যে ইম্প্যাক্টটা আসবে সেটা হলো রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। আর রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে আপনার ইনভেস্টমেন্টের কস্ট বেড়ে যাওয়া। ঠিক আছে? ইনভেস্টমেন্টের কস্ট বেড়ে গেলে আপনি কম ইনভেস্টমেন্ট করবেন, আগের থেকে ইনভেস্টমেন্ট কমে যাবে। আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে ইনভেস্টমেন্ট যেহেতু আপনার এইটার একটা পার্ট, তো এটা যদি কমে যায় তাহলে আপনার এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। তো এই জন্য আমরা বলতেছি যে ইনফ্লেশনের সাথে এগ্রিগেট ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। যদি ইনফ্লেশন বাড়ে তাহলে এগ্রিগেট ডিমান্ড কমে যায়, যদি ইনফ্লেশন কমে তাহলে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়। তো আমরা এগ্রিগেট ডিমান্ডের 4টা কম্পোনেন্ট বললাম: কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড নেট এক্সপোর্ট। আমরা বলতেছি এই কার্ভের অ্যালং দা কার্ভ চেঞ্জ হচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট গুলোতে আসতেছে ডিউ টু চেঞ্জ ইন আই। ঠিক আছে? আর এটা শিফট করতেছে, কখন শিফট করতেছে? যখন সি, জি, এনএক্স এগুলাতে চেঞ্জ হবে। ঠিক আছে? এরপরে আমরা আরো ডিটেইলসে বলবো যে আইটা কেন চেঞ্জ হচ্ছে এবং কখন আই চেঞ্জ হইলেও আপনার কি হচ্ছে, অ্যালং দা কার্ভ শিফট না হয়ে কার্ভ শিফট হয়ে যাচ্ছে, মানে উইথিন দা কার্ভ না হয়ে কার্ভ শিফট হচ্ছে। আইতে চেঞ্জ হলেও এটা হবে, কখন হবে একটু পরে বলতেছি, সমস্যা নেই। তো এটা জাস্ট আপনারা বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখেন যে আমাদের ইনফ্লেশনের সাথে এগ্রিগেট আউটপুটের একটা নেগেটিভ রিলেশনশিপ। কারণ কি? কারণ ইনফ্লেশন বেশি হলে আমাদের ইনভেস্টমেন্ট কমে যায়, আর ইনভেস্টমেন্ট কমে গেলে এগ্রিগেট আউটপুট কমে যায়। ইনভেস্টমেন্ট ইনফ্লেশন কম হলে আমার ইনভেস্টমেন্ট আগের থেকে বেশি হয়, বিকজ আমার পজিটিভ এনপিভি প্রজেক্ট থাকে, আর সেই জন্য আমার আউটপুট বেশি হয় বা এগ্রিগেট ডিমান্ড বেশি হয়। ওকে, এখন আসেন এই এগ্রিগেট ডিমান্ডের আইডিয়াটাকে আমরা চাইলে কি করতে পারি। এই যে আমরা বলছি যে ডাউনওয়ার্ড একটা রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন এন্ড এগ্রিগেট ডিমান্ড, এটাকে আমরা চাইলে কোয়ান্টিটি থিওরি অফ মানি দিয়ে এক্সপ্লেন করতে পারি। সো কোয়ান্টিটি থিওরি অফ মানি যদি লাস্ট ক্লাস থেকে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে আমরা বলে আসছি কোয়ান্টিটি থিওরি অফ মানি হলো এরকম। ঠিক আছে? এরকম, এখানে আমাদের কোনটা কনস্ট্যান্ট, আমরা ভি কে কনস্ট্যান্ট ধরতেছি এবং আউটপুট কে কনস্ট্যান্ট ধরতেছি। ঠিক আছে? তো দেখেন কি বলছে, the fact that aggregate demand curve is downward sloping can also be derived from the quantity theory of money analysis। কিভাবে? if velocity stays constant, এটা constant, a constant money supply implies, যদি মানি সাপ্লাইটাকেও আমি কনস্ট্যান্ট করে দেই, implies constant nominal aggregate spending and decrease। ওকে, আবার কি পড়ি একটু, ইফ ভেলোসিটি স্টেজ কনস্ট্যান্ট, বি যদি কনস্ট্যান্ট হয়,
এ কনস্ট্যান্ট মানি সাপ্লাই ইমপ্লাইজ কনস্ট্যান্ট নমিনাল এগ্রিগেট স্পেন্ডিং। সো এটাও যদি আমি কনস্ট্যান্ট করে ফেলি তাহলে আলটিমেটলি এটা টোটালটাই কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট, এই মানি সাপ্লাইকেও যদি আমি কনস্ট্যান্ট করি তাহলে পুরাটাই কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো চেঞ্জ নেই মানে এই পাশেও কোনো চেঞ্জ নেই। তারপর বলছে এ ডিক্রিজ ইন দা প্রাইস লেভেল, তখন বলতেছে পি ইন্টু ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, টোটালটা যদি কনস্ট্যান্ট হয়, এর মধ্যে যদি প্রাইস লেভেল যদি কমে যায়, ইজ ম্যাচড উইথ এন ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, তার মানে এগ্রিগেট ডিমান্ড বাড়তে বাধ্য। ঠিক আছে, সো আবার খেয়াল করেন ব্যাপারটা, আমার ফর্মুলা তো হলো এম ইন্টু ভি ইকুয়াল টু পি ইন্টু ওয়াই। ঠিক আছে, সো ভলাটিলিটি ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট ধরতেছি, এটা তো আমাদের ফর্মুলা অনুযায়ী। তারপরে আমরা বলতেছি যদি মানি সাপ্লাইও কনস্ট্যান্ট হয়, তার মানে কি এই টোটালটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এই টোটালটা কনস্ট্যান্ট মানে এই টোটালটাও কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন এই টোটালটার মধ্যে আমি যদি কোনো একটা চেঞ্জ নেই, সাপোজ আমি যদি ধরি যে প্রাইস কমে যাচ্ছে, তার মানে কি আউটপুট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখন খেয়াল করেন, যদি increase in aggregate price level is matched with an so a decrease in the price level, so decrease in the price level মানে কি ইনফ্লেশন কমে যাচ্ছে, ওই যে যেটা আমি একটু আগে বলছিলাম, a decrease in the price level is matched with an increase in aggregate demand। so প্রাইস লেভেল যদি আপনার কমে যায়, দ্যাট মিন্স ইনফ্লেশন যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসে, তাহলে আমার কি হচ্ছে, আমার আউটপুট কিন্তু বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স প্রাইস কমে যাচ্ছে আর আউটপুট বেড়ে যাচ্ছে। এই যে রিলেশনশিপটা, এটাকেই আমরা বলতেছি এগ্রিগেট ডিমান্ড। তো এখানে প্রাইস কমে যাওয়াকে আমরা বোঝাচ্ছি যে যেহেতু আমার টোটালটা কনস্ট্যান্ট, তো প্রাইস কমে যাওয়া মানে হলো আমার ইনফ্লেশন কমে যাচ্ছে। তো ইনফ্লেশন কমে গেলে আমার আউটপুট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এইটাই হলো আমাদের জন্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ। তো এটাই হলো আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এগ্রিগেট ডিমান্ড, যেটা আমরা কোয়ান্টিটি থিওরি অফ মানির মাধ্যমে পাই, যে আমাদের যদি ভেলোসিটিটা এমনিতেই কনস্ট্যান্ট, আমরা যদি মানি সাপ্লাইও কনস্ট্যান্ট করে ফেলি, তার মানে পি ইন্টু ওয়াই এটাও কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সম্পূর্ণটা। এইখানেও কোনো চেঞ্জ নেই, যেহেতু এখানের দুইটাতেই চেঞ্জ নাই, তাহলে এখানে পুরাটাতে চেঞ্জ নেই। এখন তারা বলতেছে কোনো কারণে যদি ইকোনমিতে প্রাইস কমে যায়, তার মানে আউটপুট বাড়তে হবে, অথবা ইকোনমিতে যদি প্রাইস বেড়ে যায়, তার মানে আউটপুট কি হইতে হবে, কমতে হবে। ঠিক আছে, সো এই রিলেশনশিপটাকেই আমরা বলতেছি এগ্রিগেট ডিমান্ড। এখানে প্রাইস কমে যাওয়া বা বাড়া যাওয়াকে আমরা ইনফ্লেশনের সাথে তুলনা করতে পারি। প্রাইস কমে যাওয়া মানে ইনফ্লেশন কমতেছে, প্রাইস বেড়ে যাওয়া মানে ইনফ্লেশন বাড়তেছে। আচ্ছা, আর মিনিং অফ দ্য টার্ম অটোনোমাস, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, একটু পরেই আমি এই জিনিসটা বলতেছি আপনাদেরকে। তো এখন আসেন যে এর আগে আমরা কি চিন্তা করছি, এর আগে আমরা চিন্তা করছি যে কার্ভের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কেন যাচ্ছে বা এই পয়েন্টে কেন যাচ্ছে, এটা আমরা চিন্তা করছি। এখন আমরা চিন্তা করব যে কার্ভ কেন শিফট করবে, কেন লেফটওয়ার্ড শিফট করবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, কেন রাইটওয়ার্ড শিফট করবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ। ওকে, ওকে। ওকে, সো এখন আমরা দেখব কেন রাইটওয়ার্ড শিফট করবে এবং কেন লেফটওয়ার্ড শিফট। আচ্ছা, এখন দেখেন, আমরা আমরা বলতেছি 1 2 3 4 5 6 7 7টা ফ্যাক্টর আছে, 7 ফ্যাক্টর আছে, যেগুলো আপনার কি করবে, ডিমান্ড কার্ভকে প্রভাবিত করবে। 7 ফ্যাক্টর অ্যাকসেপ্ট ইনফ্লেশন। কারণ কি, কারণ ইনফ্লেশনের কারণে অ্যালং দা কার্ভ প্রভাবিত হয়। ঠিক আছে, সো ইনফ্লেশন বাদে অন্য যে কোনো কারণে যদি শিফট হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি, শিফট ইন দা কার্ভ, অ্যালং দা কার্ভ না, শিফট ইন দা কার্ভ। ওকে, এখন খেয়াল করেন পয়েন্টগুলো কি আসছে। প্রথমত আসছে আর, আর বলা হয়েছে এবং আর এর উপরে প্রাইম মানে একটা বার দেয়া হয়েছে। তো জেনারেলি আমরা একটু আগে দেখে আসছি যে ইনফ্লেশন বাড়লে আর বাড়ে, আর বাড়লে ইনভেস্টমেন্ট কমে, ইনভেস্টমেন্ট কমলে আমার এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ডিমান্ড কমে যায়। সো এখানে খেয়াল করেন আর আছে কিন্তু রিয়েল ইন্টারেস্ট রেট।
সো এই রিয়েল ইন্টারেস্ট রেটটা বাড়তেছে কি কারণে? ইনফ্লেশনের কারণে। এইখানেও কিন্তু আর আছে, এটাও কিন্তু কি রিয়েল ইন্টারেস্ট রেট, বাট এই আর এর উপর বার দেয়া আছে। তো এই বার দেয়া বলতে বুঝাইতেছে এটা হলো অটোনোমাস চেঞ্জ। অটোনোমাস চেঞ্জ মানে কি? অটোনোমাস চেঞ্জ মানে হলো এইটা এইখানকার যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের কারণে চেঞ্জ হচ্ছে না। এই যে এই ভেরিয়েবলটার কারণে চেঞ্জ না, অন্য কোনো কারণে চেঞ্জ হচ্ছে। ধরেন গভর্নমেন্ট কোনো পলিসি নিচ্ছে, পলিসি নিয়ে এসে রিয়েল ইন্টারেস্ট রেট ইচ্ছা করে বাড়াচ্ছে। ইনফ্লেশনের কারণে রিয়েল ইন্টারেস্ট রেট বাড়ে নাই, গভর্নমেন্ট ইচ্ছা করে অন্য কোনো কারণে রিয়েল ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, তখন সেটাকে আমরা বলি অটোনোমাস চেঞ্জ। ঠিক আছে? সেম ওয়েতে যদি আমরা এই যে এখানে বলি সি, মানে সি মানে কি? কনজাম্পশন এক্সপেন্ডিচার। তো কনজাম্পশন এক্সপেন্ডিচার আমরা বার দিচ্ছি, তার মানে কি? অটোনোমাস কনজাম্পশন এক্সপেন্ডিচার। তার মানে কি? কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়তেছে বা কমতেছে, কিন্তু সেটা ইনফ্লেশনের কারণে না, অন্য কোনো কারণে যদি কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ে বা কমে, সেইটাকে আমরা বলবো সি বার বা সি অটোনোমাস সি চেঞ্জ, মানে অটোনোমাস চেঞ্জ ইন কনজাম্পশন এক্সপেন্ডিচার, যেটার কারণে শিফট হইলে চেঞ্জ হবে, ডিমান্ডের চেঞ্জ হবে, এবং চেঞ্জ হইলে সেটা কি হবে? কার্ভটা শিফট করবে, কার্ভটা রাইট অথবা লেফট শিফট করবে। তো এখন খেয়াল করেন, প্রথম যেটা বলছে সেটাকে বলছে আর, সেটাকে বলা হচ্ছে আর। তো আর দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আর দিয়ে আমরা বোঝাচ্ছি চেঞ্জ ইন রিয়েল ইন্টারেস্ট রেট। তো রিয়েল ইন্টারেস্ট রেট চেঞ্জ হচ্ছে, বাট ইনফ্লেশনের জন্য না, অন্য যে কোনো কারণে গভর্নমেন্ট রিয়েল ইন্টারেস্ট রেট চেঞ্জ করতেছে। এখন খেয়াল করুন, সেম ইস্যু হবে। রিয়েল ইন্টারেস্ট রেট যদি বাড়ে, রিয়েল ইন্টারেস্ট রেট যদি বাড়ে, তাহলে আমার কি হবে? টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট বা কস্ট অফ ফান্ড বেড়ে যাবে। আর কস্ট অফ ফান্ড বেড়ে গেলে আমার ইনভেস্টমেন্ট কি হবে? কমে যাবে। আর ইনভেস্টমেন্ট কমে গেলে আমার এগ্রিগেট ডিমান্ড বা এগ্রিগেট আউটপুট কি হবে? কমে যাবে। তো এগ্রিগেট আউটপুট কমে যাওয়া মানে কি? একই ইনফ্লেশন রেটে, আগের যে ইনফ্লেশন রেট ছিল এখন সেম ইনফ্লেশন রেটই আছে। আগের যে রেট ছিল এখন সেম রেটই আছে, কিন্তু আগের রেটে আপনি এগ্রিগেট ডিমান্ড ছিল এতটুকু, এখনকার রেটে আপনার এগ্রিগেট ডিমান্ড হচ্ছে, এগ্রিগেট ডিমান্ড হচ্ছে এইটুকু। আবার খেয়াল করেন যে কথাটা বলতেছি, আর বার। আর বার মানে কি? আর বার মানে হলো আর অটোনোমাস আর, দ্যাট মিনস হলো এই আরটা চেঞ্জ হচ্ছে কি কারণে? ইনফ্লেশনের জন্য না, অন্য যে কোনো কারণে চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে আমরা বলবো অটোনোমাস চেঞ্জ ইন রিস্ক ফ্রি রেট। সেটা গভর্নমেন্টের পলিসির কারণে হইতে পারে। তো অটোনোমাস চেঞ্জ ইন রিস্ক ফ্রি রেট, সরি, অটোনোমাস চেঞ্জ ইন আপনার রিয়েল ইন্টারেস্ট রেট যদি হয়, সেটা যদি বাড়ে, রিয়েল ইন্টারেস্ট রেট বাড়লে আমার কি হবে? ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট কমে গেলে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। তো এটাই আমাদের হয়েছে যে আগের সেম ইনফ্লেশন রেটে, আগে যে ইনফ্লেশন রেট, সেম ইনফ্লেশন রেটে আগে আমাদের এগ্রিগেট ডিমান্ড ছিল এতটুকু, এখন আমাদের এগ্রিগেট ডিমান্ড হয়ে গেছে এতটুকু, বিকজ আমার কি হয়েছে? ইকোনমিতে রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ডিউ টু নট ইনফ্লেশন, ডিউ টু আদার রিজনস। সেকেন্ড ইস্যু যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটাকে বলতেছে অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা কমে গেছে। তার মানে কি? ইনফ্লেশনের কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমায় নাই, গভর্নমেন্ট ইচ্ছা করে অন্য কোনো রিজনে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে ফেলছে। সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমে যায়, খেয়াল করেন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমে যায়, আমাদের ওয়াই এডির একটা পার্ট ছিল কি? সি প্লাস আই প্লাস জি প্লাস ওয়াই এডি। ঠিক আছে? সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমে যায়, আমার কি হবে? এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ডিমান্ড কি হবে? কমে যাবে। তারপর যেটা বলছে ট্যাক্স, ট্যাক্স যদি ট্যাক্স, এটাও বলছে যে ইনফ্লেশনের কারণে না, অন্য কোনো কারণে যদি ট্যাক্স বাড়ে। সো ট্যাক্স বেড়ে যাওয়া মানে কি? ট্যাক্স বেড়ে যাওয়া মানে হলো, সো ট্যাক্স, ট্যাক্স কোথায়? হ্যাঁ, ট্যাক্স। ট্যাক্স যদি বেড়ে যায় তার মানে কি? মানুষের ইনকাম কমে যাচ্ছে, ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে। তো ইনকাম যদি কমে যায়, ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে, ইনকাম কমে গেলে মানুষের যে আপনার কনজাম্পশন এক্সপেন্ডিচার, সেটা কি হবে? কমে যাবে। তো ট্যাক্স বাড়লে আপনার ডিসপোজেবল ইনকাম কমে যাবে, ডিসপোজেবল ইনকাম কমে গেলে কনজাম্পশন এক্সপেন্ডিচার কমে যাবে, আর আপনার এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। তারপরে আসেন নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে কি? নেট এক্সপোর্ট মানে হলো ইনফ্লেশনের কারণে না, অন্য কোনো কারণে যদি আপনার নেট এক্সপোর্ট কমে যায়, তো নেট এক্সপোর্ট যদি কমে যায় তার মানে কি হবে? আপনার আপনার প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে, তার মানে হলো এগ্রিগেট আউটপুটও কি হবে? কমে যাবে। ঠিক আছে? কমে যাওয়া মানে লেফটওয়ার্ড শিফট করা।
কনজাম্পশন এক্সপেন্ডিচার এটা অলরেডি বলে ফেলছি যে কনজাম্পশন এক্সপেন্ডিচার ইনফ্লেশনের কারণে না, অন্য কোনো কারণে কনজাম্পশন এক্সপেন্ডিচার যদি কমে যায়, কনজাম্পশন এক্সপেন্ডিচার হলো পার্ট অফ দা ইকুয়েশন, সো এটা কমে গেলে এটা কমবে বাস, সো এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। আর লাস্ট আরেকটা যেটা আছে ইনভেস্টমেন্ট, যেটা একটু আগে আমি বলছি যে ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট আছে যেটা হলো ইনফ্লেশন রেটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যেটা আমরা বলছি যে ইনফ্লেশন বাড়লে আপনার আর বেড়ে যাচ্ছে, আর আর বেড়ে যাওয়ার কারণে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা হলো ইনফ্লেশনের উপরে না, অন্য যে কোনো কারণে ইকোনমিতে দেখা গেল যে আপনার গভর্নমেন্ট পলিসি এমন পলিসি নিল কেউ আর এখন ইনভেস্টমেন্ট করতে চায় না, গভর্নমেন্ট অনেক বার দিয়ে দিল, ঠিক আছে, বা গভর্নমেন্ট এখন এত রেস্ট্রিক্ট করে দিল যে এখন আপনি চাইলেই আপনি হয়তো বা কোনো ট্রেড লাইসেন্স পাচ্ছেন না, এরকম কোনো কিছু যদি হয়, তো এইসব কারণে যদি আপনার ইনভেস্টমেন্ট, অটোনোমাস ইনভেস্টমেন্ট যেটা বলতেছি, যে এটা আপনার ইনফ্লেশনের সাথে ডিপেন্ডেন্ট না, এটা হলো আপনার এমনিতেই আপনার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে কোনো কারণে, তো ইনভেস্টমেন্ট যদি কমে যায়, ইনভেস্টমেন্ট পার্ট অফ দ্য ইকুয়েশন, তাহলে আপনার এগ্রিগেট ডিমান্ডও কি হবে, কমে যাবে। আর দেন লাস্ট যেটা হলো যে ফ্রিকশন, মার্কেট ফ্রিকশন যেটা আমরা বলি, বা ফাইন্যান্সিয়াল ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে হলো আপনার যে এই যে আমরা বলছি যে মার্কেটে যে ফ্রিকশন গুলো থাকে, দ্যাট মিনস হলো আপনার অ্যাডভার্স সিলেকশন থাকে, ঠিক আছে, অ্যাডভার্স সিলেকশন যদি হয় অথবা মরাল হ্যাজার্ড যদি হয়, ঠিক আছে, এই মরাল হ্যাজার্ড বা অ্যাডভার্স সিলেকশনের কারণে আপনার কস্ট অফ ইনভেস্টমেন্ট আসলে বেড়ে যায়, অ্যাডভার্স সিলেকশন, মরাল হ্যাজার্ড, ঠিক আছে, সো মরাল হ্যাজার্ড, অ্যাডভার্স সিলেকশন এগুলোর কারণে এগুলো তো মার্কেটের ইস্যু, এগুলোর কারণে আপনার কি হয় ইকোনমিতে, আপনার কস্ট অফ ইনভেস্টমেন্ট বেড়ে যায়। আর কস্ট অফ ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, কস্ট অফ ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায়, তো কস্ট অফ ইনভেস্টমেন্ট বেড়ে গেলে আপনার ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট কমে গেলে আপনার এগ্রিগেট ডিমান্ডও কমে যাবে, ঠিক আছে। তো এগুলোকে বলা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল ফ্রিকশনস। ফিনান্সিয়াল ফ্রিকশনস কেন হয়? ফিনান্সিয়াল ফ্রিকশনস হয় হলো আপনার এই যে আমরা বললাম অ্যাসিমেট্রি অফ ইনফরমেশনের কারণে, ঠিক আছে, যেটা অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন, অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন, যাই হোক আমি এখন আর লিখতেছি না, অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন কারণে আপনার এটা হয়, এবং এটার কারণে যেটা হয় যে মরাল হ্যাজার্ড, অ্যাসিমেট্রি অফ ইনফরমেশনের কারণে আমরা দুইটা জিনিস দেখে আসছি, একটা হলো মরাল হ্যাজার্ড হচ্ছে, আর একটা হলো অ্যাডভার্স সিলেকশন হচ্ছে। আর এইসব কারণে যেটা হয় যে এইসব কারণে আপনার দেখবেন যে কস্ট অফ ইনভেস্টমেন্ট বেড়ে যায়, বা কস্ট অফ ফাইন্যান্সিং বা কস্ট অফ ফান্ড বেড়ে যায়, আর কস্ট অফ ফান্ড বেড়ে গেলে ইনভেস্টমেন্ট কমে যাবে, ঠিক আছে। সো এই সবগুলা ইস্যু দেখেন, 7টা পয়েন্ট বলা হয়েছে, 7টা পয়েন্ট আপনাকে ইম্প্যাক্ট করতেছে আপনার এগ্রিগেট ডিমান্ডকে, এবং এগুলা খেয়াল রাখবেন প্রত্যেকটা হলো অটোনোমাস অফ হোয়াট, এগুলা হলো প্রত্যেকটা অটোনোমাস কিন্তু বলা হয়েছে। অটোনোমাস কেন বলা হয়েছে? কারণ এগুলা ইনফ্লেশন রেটের কারণে এগুলা চেঞ্জ হতে পারে, বাট এইখানে যে চেঞ্জটা আমরা বলতেছি সেটা ইনফ্লেশনের কারণে না, সেটা চেঞ্জ হচ্ছে আদার দেন ইনফ্লেশন। সো ইনফ্লেশনের কারণে যদি চেঞ্জ হইতো তাহলে অ্যালং দা কার্ভ শিফট হইতো, এই পয়েন্টগুলোতে আসতো। আর যেহেতু আপনার ইনফ্লেশন কারণে না, অন্য কোনো, সরি, এই পয়েন্টগুলো আসতো, এখানকার পয়েন্টগুলো, ঠিক আছে, আর যেহেতু এটা ইনফ্লেশনের কারণে না, অন্য কারণে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি হবে, কার্ভটা শিফট হয়ে যাবে। কার্ভ শিফট হয়ে আপনার কি করবে, যে কোনো একটা ইনফ্লেশন রেটে আপনার আগের যে এগ্রিগেট আউটপুট ছিল সেই আউটপুট থেকে আপনার এখনকার এগ্রিগেট আউটপুট কমে যাবে, ঠিক আছে। তো এইসব কারণে কি হচ্ছে, এটা আমার এইসব কারণে আমার এগ্রিগেট আউটপুট কমে যাচ্ছে। অপোজিটটা এখানে যেটা বলছে, অপোজিট ইস্যুগুলা, যে আমার কি বলছে, রিয়েল ইন্টারেস্ট রেট যদি কমে যায়, সো রিয়েল ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের কারণে না, অন্য যে কোনো কারণে রিয়েল ইন্টারেস্ট রেট যদি কমে যায়, তাহলে আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন বেশি হবে, আমার অনেক বেশি পজিটিভ এনপিভি পজিটিভ থাকবে, আর তখন আমি কি করতে পারবো, আমি বেশি বেশি ইনভেস্টমেন্ট করতে পারবো, এবং আমার আউটপুট বা এগ্রিগেট ডিমান্ড বেশি হবে, এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ডিমান্ড বেশি হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ায় তাহলে এগ্রিগেট আউটপুট বাড়বে। ট্যাক্স যদি গভর্নমেন্ট কমিয়ে দেয়, ট্যাক্স গভর্নমেন্ট কমিয়ে দেয়া মানে কি? ট্যাক্স গভর্নমেন্ট কমিয়ে দেয়া মানে হলো আপনার আপনার ডিসপোজেবল ইনকাম বেড়ে যাচ্ছে। সো ডিসপোজেবল ইনকাম বেড়ে গেলে আপনার কনজাম্পশন বেড়ে যাচ্ছে। সো কনজাম্পশন বেড়ে যাওয়া মানে হলো আপনার আউটপুট বেড়ে যাচ্ছে বা ডিমান্ড বেড়ে যাচ্ছে। নেট এক্সপোর্ট যদি বেশি হয়, নেট এক্সপোর্ট বেশি হলে আপনার ডিমান্ড বেড়ে যাচ্ছে, আগের থেকে বেশি ডিমান্ড করতেছে মানুষ। কনজাম্পশন বেড়ে গেলে ডিমান্ড বাড়তেছে। ইনভেস্টমেন্ট বেড়ে গেলে আপনার টোটাল আউটপুট বা টোটাল ডিমান্ড বাড়তেছে। ফাইন্যান্সিয়াল ফ্রিকশন, ইকোনমিতে যদি ফাইন্যান্সিয়াল ফ্রিকশন কমে যায়, তার মানে হলো আপনার অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন নাই।
অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন না থাকলে মরাল হ্যাজার্ড, অ্যাডভার্স সিলেকশনের যে প্রবলেমগুলো সেগুলো নাই। সেগুলো না থাকলে আপনার কস্ট অফ ইনভেস্টমেন্ট বাড়বে না, কমবে। কস্ট অফ ইনভেস্টমেন্ট কমে গেলে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে আগের থেকে। আর ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়ে যাওয়া মানে হলো আপনার এগ্রিগেট আউটপুট বেড়ে যাওয়া। সো আপনার কি হচ্ছে, কার্ভটা রাইটওয়ার্ড শিফট করতেছে। সো এগ্রিগেট ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করতেছে। সো বলছে an increase in the money supply shifts aggregate demand to the right, holding velocity constant. An increase in the money supply increases the quantity of aggregate demand at each price level. ঠিক আছে? সো এটা আর কি আপনার ওই আমাদের যে কোয়ান্টিটি থিওরি অফ মানি সেইটার পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে। ঠিক আছে, কোয়ান্টিটি থিওরি অফ মানির পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে কি বলছে, an increase in money supply, যদি মানি সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই শিফট এগ্রিগেট ডিমান্ড টু দ্য রাইট, হোল্ডিং ভেলোসিটি কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট থাকে এটা, মানি সাপ্লাই বাড়লে এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হচ্ছে, আপওয়ার্ড মানে রাইটওয়ার্ড শিফট করে। an increase in the money supply increases the quantity of aggregate demand at each price level. ঠিক আছে, সো আমরা যদি গ্রাফ চিন্তা করি, গ্রাফ চিন্তা করলে এটা যদি আমার গ্রাফ থাকে, এখানে যদি আউটপুট থাকে আর এখানে যদি প্রাইস থাকে, ঠিক আছে, তো আমার যদি মানি সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে গেলে যেটা হচ্ছে যে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ আউটওয়ার্ড শিফট করবে। আউটওয়ার্ড শিফট করা মানে, সরি, হ্যাঁ, আউটওয়ার্ড শিফট করবে। সো আউটওয়ার্ড শিফট করা মানে আমরা আগের প্রাইসে, আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসেই আপনি আগে এতটুকু ডিমান্ড করতেন, এখন আপনি এর থেকে বেশি ডিমান্ড করেন। ঠিক আছে, সো এখানে এই কথাই বলছে, an increase in money supply increases the quantity of aggregate demand at each price level. সো এটা হলো এই ইকুয়েশনের আঙ্গিকে। ঠিক আছে, an increase in spending from any of the component will also shift AD to the right. সো এইগুলার কম্পোনেন্টের যদি ইনক্রিজ হয় তাহলে আপনার এগ্রিগেট ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে, এগুলো যদি ডিক্রিজ করে তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে। সো প্রথম লাইনটা বলা হয়েছে মূলত কোয়ান্টিটি থিওরি অফ মানি পার্সপেক্টিভ থেকে, যে যদি আপনার মানি সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে গেলে আসলে ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে, আর রাইটওয়ার্ড শিফট করা মানে হলো কি আগের থেকে বেশি আপনি ডিমান্ড করবেন। সো এখানে ওই কথাগুলাই আবার বলা আছে যে আপনার কি বলছে, মনিটারি পলিসি, অটোনোমাস মনিটারি পলিসি মানে হলো আর আপনার যদি রিয়াল রিয়াল রেট অফ ইন্টারেস্ট যদি আপনার চেঞ্জ হয়, বেড়ে যায়, তাহলে কি হবে, আপনার ইনভেস্টমেন্ট কমে যাবে, সো আপনার লেফটওয়ার্ড শিফট হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বেড়ে যায় তাহলে রাইটওয়ার্ড শিফট হবে, কারণ আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়া মানে হলো ওয়াই বাড়তেছে। ট্যাক্স যদি বেড়ে যায় তাহলে লেফটওয়ার্ড শিফট হবে, কারণ কি আপনার ট্যাক্স বেড়ে গেলে আপনার ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে, দ্যাট মিনস আপনি এখন কনজাম্পশন কম করতেছেন। নেট এক্সপোর্ট যদি বেড়ে যায়, নেট এক্সপোর্ট বাড়া মানে মানুষ এখন আগের থেকে বেশি ডিমান্ড করতেছে, সো রাইটওয়ার্ড শিফট করবে। কনজাম্পশন এক্সপেন্ডিচার যদি বেড়ে যায় তার মানে আগের থেকে বেশি ডিমান্ড করতেছে, রাইটওয়ার্ড শিফট করবে। ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায়, আগের থেকে বেশি আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, সো আপনার আউটপুট বাড়বে, সো রাইটওয়ার্ড শিফট করবে। ফাইন্যান্সিয়াল ফ্রিকশন যদি বেড়ে যায়, ফ্রিকশন বেড়ে যাওয়া মানে অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন বেশি, সিমেট্রি নাই। সো অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন হলে মরাল হ্যাজার্ড, অ্যাডভার্স সিলেকশনের প্রবলেম হবে। তো এটার কারণে আপনার কস্ট অফ ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তো আপনার টোটাল ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট কমে গেলে আপনার আউটপুট কমে যাবে, সো লেফটওয়ার্ড শিফট করবে। তো এই কথাগুলো আমরা অলরেডি একবার বলে আসছি। তো এই হলো মূলত এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ডে আমরা যে কথাগুলো বলছি আমি একবার যদি রিক্যাপ করি, যে এগ্রিগেট ডিমান্ডে কি হবে, এগ্রিগেট ডিমান্ডে আপনার ইনফ্লেশনের সাথে আউটপুটের একটা নেগেটিভ, আউটপুট অথবা এগ্রিগেট ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ। ইনফ্লেশন বাড়লে এগ্রিগেট ডিমান্ড কমে যায়, ইনফ্লেশন কমলে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়। কারণ কি, যখন ইনফ্লেশন বাড়ে আপনার রিয়েল ইন্টারেস্ট রেট বেড়ে যায়, রিয়েল ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে আপনার ইনভেস্টমেন্ট গুলো কমে যায়, ইনভেস্টমেন্ট আগে থেকে কমে যায়, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে হলো আপনার এগ্রিগেট আউটপুটটা কমে যাওয়া। ঠিক আছে, আর এরপর আমরা দেখেছি যে অ্যালং দা কার্ভ, না কার্ভ কেন শিফট করবে, এগ্রিগেট ডিমান্ড কার্ভ কেন শিফট করবে, আমরা 7টা পয়েন্ট দেখেছি। আমরা 4টা পয়েন্ট বলতে পারি হলো আমরা আমাদের ইকুয়েশন থেকে, যদি আমাদের ইকুয়েশনে যেটা আছে যে কনজিউমার এক্সপেন্ডিচার যদি বেড়ে যায়, ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বেড়ে যায় এবং নেট এক্সপোর্ট যদি বেড়ে যায়, এগুলো যদি বাড়ে তাহলে আমার কি হবে, রাইটওয়ার্ড শিফট করবে। ঠিক আছে, তারপর যদি আমার রিয়েল ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে রাইটওয়ার্ড শিফট করবে। সো আমরা 5টা পাইলাম এখানে।
তারপরে আমরা বলছি ফিনান্সিয়াল ফ্রিকশন যদি কমে যায় তাহলে আমাদের রাইটওয়ার্ড শিফট করবে, মানে ইকোনমিতে ভালো অবস্থান হবে, কস্ট কমে যাবে, ইনভেস্টমেন্টের কস্ট। তো এটা নিয়ে হলো আমাদের 6টা। এবং আরেকটা পয়েন্ট ছিল ট্যাক্স। ট্যাক্স যদি আপনার কি হয়, ইকোনমিতে যদি আপনি ট্যাক্স কমায় দেন তাহলে গভর্নমেন্টের কনজিউমার এক্সপেন্ডিচার বাড়বে, আর কনজিউমার এক্সপেন্ডিচার বাড়া মানে আমার আউটপুট বেড়ে যাবে। তো এগুলা ছিল আমাদের মূলত, আমরা এগ্রিগেট ডিমান্ড কি, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কিভাবে আসে, এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভ কখন অ্যালং দা কার্ভ শিফট করে, যখন ইনফ্লেশনের কারণে আমার ডিমান্ড চেঞ্জ হয় সেটা, আর কখন কার্ভ ওভারঅল শিফট করে ফেলে সেটা আমরা দেখে আসছি 7টা পয়েন্টের মাধ্যমে। এরপর চলে আসেন এগ্রিগেট সাপ্লাই। সো এগ্রিগেট সাপ্লাই কি হবে, সেম এগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা বলছি এগ্রিগেট সাপ্লাই সেম হবে। এগ্রিগেট সাপ্লাই কি বলতেছে দেখেন, এগ্রিগেট সাপ্লাই কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি অফ আউটপুট সাপ্লাইড এন্ড দ্য ইনফ্লেশন রেট। তো আগে আমরা যেটা দেখে আসছি এগ্রিগেট সাপ্লাইয়ের ডেফিনেশনে, সেখানে আমরা দেখে আসছি যে এখানে থাকতো প্রাইস আর এখানে থাকতো আপনার সাপ্লাই বা কোয়ান্টিটি সাপ্লাইড, ঠিক আছে, অথবা এগ্রিগেট সাপ্লাই, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতাম পজিটিভ একটা রিলেশনশিপ, কারণ আমরা জানতাম প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে, ঠিক আছে। এখন আমরা প্রাইস দেখবো না, এখানে এখানে আমরা দেখবো হলো গিয়ে ইনফ্লেশন। ইনফ্লেশনের সাথে আমরা কোয়ান্টিটির একটা রিলেশনশিপ দেখবো, কোয়ান্টিটি সাপ্লাইয়ের একটা রিলেশনশিপ দেখবো, যে ইনফ্লেশন বাড়লে কোয়ান্টিটি সাপ্লাই বাড়ে, ইনফ্লেশন কমলে কোয়ান্টিটি সাপ্লাই কমে, ঠিক আছে। কেন বাড়ে কেন কমে এটা আমরা এখন দেখবো। ওকে, তো এখন আসেন, আচ্ছা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা খেয়াল করেন, যদি ইনফ্লেশন বাড়ে মানে যে কথাগুলো বলছি, যে ইনফ্লেশন বাড়া মানে আপনার প্রাইস লেভেল বেড়ে যাওয়া, আর প্রাইস লেভেল বেড়ে যাওয়া মানে কি, এখন আমরা আগে যতটুকু সাপ্লাই করতাম এখন আরো সেম বেশি প্রাইস আমি বেশি সাপ্লাই করতে চাই। তো এই জন্য এখানে যদি ইনফ্লেশন থাকে তাহলে আমার সাপ্লাই যতটুকু, ইনফ্লেশন যদি এখানে চলে যায় তাহলে আমার সাপ্লাই তার থেকে বেশি। সো ইনফ্লেশন বাড়ার কারণে আমার কি হচ্ছে, সাপ্লাই বেড়ে যাচ্ছে। তো এটাকেই বলা হয় এগ্রিগেট সাপ্লাই কার্ভ, পজিটিভ রিলেশনশিপ। ইনফ্লেশন বাড়লে সাপ্লাই বাড়তে কমতেছে, সরি ইনফ্লেশন বাড়লে সাপ্লাই বাড়তেছে, ইনফ্লেশন কমলে সাপ্লাই কমতেছে, ঠিক আছে, কারণ ইনফ্লেশন বাড়া মানে প্রাইস বাড়া। আর প্রাইস বাড়লে কি হয়, প্রডিউসাররা মোটিভেটেড হয় যে আরো হায়ার প্রাইসে আরো বেশি সেল করতে চায় তারা, এই জন্য প্রাইস বাড়লে আপনার সাপ্লাই বেড়ে যায়। সিমিলার ওয়েতে ইনফ্লেশন বাড়া মানে প্রাইস বাড়া, ইনফ্লেশন বাড়লে প্রাইস বাড়ে এবং সাপ্লাই বেড়ে যায়, ইনফ্লেশন কমলে প্রাইস কমে, সাপ্লাই কমে যায়। ওকে, এখন কথা হলো সাপ্লাইটাকে আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে দেখি, একটা হলো লং টার্ম পার্সপেক্টিভ, একটা শর্ট টার্ম পার্সপেক্টিভ। লং টার্ম পার্সপেক্টিভে কি বলা হয়েছে, লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ ইজ ডিটারমাইন্ড বাই the amount of capital, labor and the available technology. So আমরা জানি ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি, ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা লাস্ট ক্লাসেও বলছি, এই ক্লাসেও আবার বলতেছি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন প্রথমে হলো আমার ল্যান্ড, তারপরে হলো আমার লেবার আছে কিনা, ল্যান্ড লেবার, তারপরে হলো আমার ক্যাপিটাল আছে কিনা, দেন হলো আপনার অর্গানাইজেশন যেটাকে বলে হলো আপনার আহ মানে কোম্পানি গঠন করা থেকে শুরু করে কোম্পানি ম্যানেজ করা, এটা, আর লাস্ট হলো গিয়ে টেকনোলজি। এখন 5টা হয়েছে, ঠিক আছে, আগে 4টা ছিল। আগে 4টা বলতে কি, এখনো মানুষ 4টাই বেসিক্যালি বলে, টেকনোলজিটাকে পঞ্চম ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এন্ড টেকনোলজি। তো এখন এখানে যেটা বলছে যে লং রানে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে আপনার ক্যাপিটাল কিরকম চেঞ্জ হচ্ছে, লেবার কিরকম চেঞ্জ হচ্ছে, এবং টেকনোলজি কিভাবে চেঞ্জ হচ্ছে। Vertical at the natural rate of output generated by the natural rate of unemployment. Okay, so তারা বলতেছে যে আমাদের লং রান সাপ্লাই কার্ভটা হবে ভার্টিক্যাল, লং রান লং রান এগ্রিগেট সাপ্লাই, এটা হবে একটা ভার্টিক্যাল কার্ভ, ঠিক আছে। এখানে ইনফ্লেশন থাকবে, এখানে থাকবে আউটপুট। তো এটা একটা কি হবে, এটা একটা হবে ভার্টিক্যাল কার্ভ। কেন ভার্টিক্যাল কার্ভ হবে, তারা বলতেছে যে লং রানে আমার কি থাকে, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট থাকে। সো আপনি আনএমপ্লয়মেন্ট একটা রেট থাকবে যেটা হলো ন্যাচারাল, এটাকে আপনি চাইলেও আর কমাইতে পারবেন না। সো একটা লেভেলের পরে আপনি চাইলেও আপনার লেবার বাড়াইতে পারবেন না, আপনার ল্যান্ড হলো একটা লিমিটেড জায়গা, ল্যান্ড বাড়াইতে পারবেন না, ঠিক আছে। টেকনোলজি হয়তো চেঞ্জ হয়, তো ধরে নিচ্ছি এখনকার টেকনোলজিটাই কনসিস্টেন্স করতেছে,
এখনকার টেকনোলজি যেটা এটা আর বাড়তেছে না, এটাই কনসিস্টেন্স করতেছে। যদি যদি এরকম হয় তাহলে আমাদের আসলে লং রানে কোনোভাবেই সাপ্লাই বাড়ানো সম্ভব না। কারণ আমার লং রানে সাপ্লাইয়ের যে ফ্যাক্টর গুলো আছে ল্যান্ড, লেবার, ম্যাটেরিয়াল, ল্যান্ড, লেবার, তারপরে আমাদের ক্যাপিটাল, দেন হলো টেকনোলজি, এগুলা যদি ফিক্স আমি যদি ধরে নিই যে এগুলা আর চেঞ্জ হচ্ছে না, জেনারেলি কিছু জিনিস চেঞ্জ হয় না এটা আমরা বুঝতে পারি। যেমন ল্যান্ড চেঞ্জ করা পসিবল না, আমার একটা দেশের মধ্যে ল্যান্ড যতটুকু আছে ততটুকুই। বাট তাও এগুলা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়। তারপরে ক্যাপিটাল ধরে নিলাম যা আছে তাই। তারপর ধরে নিলাম আমাদের লেবার, যেটা লেবার ফোর্স একটা নির্দিষ্ট রেটের বেশি আপনি লেবার ফোর্স পাবেন না। ঠিক আছে? তো লেবার, তারপরে হলো আপনার ল্যান্ড, লেবার, এটাই বললাম। এবং টেকনোলজি আমি যদি ধরে নেই এখনকার টেকনোলজিটাই পারসিস্ট করবে, তাহলে আমাদের কি হবে? আমরা বলতে পারি লং রানে আমাদের সাপ্লাই কার্ভটা হবে আহ, একটা ভার্টিক্যাল লাইন। কারণ কি লং রানে সাপ্লাই কার্ভ চেঞ্জ হবে না। এটা আমরা ধরে নিচ্ছি লং রানে সাপ্লাই কার্ভ চেঞ্জ হবে না। একটু পরে আমরা বলবো যে লং রান সাপ্লাই কার্ভ কি হতে পারে, শিফট করতে পারে। লং রান সাপ্লাই কার্ভও শিফট করতে পারে। কারণ কি ওই যে আমরা বললাম টেকনোলজি, যদি টেকনোলজি ভালো হয় তাহলে কি হবে, লং রান সাপ্লাই কার্ভ আপওয়ার্ড মানে রাইটওয়ার্ড শিফট করবে। টেকনোলজি যদি খারাপ হয় বা আপনার লেবার প্রোডাক্টিভিটি যদি কমে যায় তাহলে এটা লেফটওয়ার্ড শিফট করতে পারে। কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা আপাতত ধরে নিচ্ছি যে লং রান সাপ্লাই কার্ভটা কি হবে, এটা একটা ইনফ্লেশনের কারণে এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? দ্যাট মিনস এটা চেঞ্জ, এটা ইনফ্লেশন এটাকে কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারবে না। এটা একটা স্ট্রেট ভার্টিক্যাল লাইন থাকবে। কারণ আমরা জানি ল্যান্ড, লেবার, তারপরে ক্যাপিটাল, এগুলা হলো আপনার এগুলা রিসোর্সেস, সীমিত রিসোর্সেস, এবং এগুলা একটা দেশের জন্য সীমিত, এগুলা চাইলেই আপনি লং রানে বাড়াইতে পারবেন না। তো এই জন্য আমরা বলতেছি ইনফ্লেশন রেটের সাথে লং রান সাপ্লাই কার্ভের কোনো রিলেশনশিপ নাই। আমি আবার বলতেছি ইনফ্লেশন রেটের সাথে লং রান সাপ্লাই কার্ভের, এগ্রিগেট সাপ্লাই কার্ভের কোনো রিলেশনশিপ নাই। কারণ কি লং রানে ইনফ্লেশন রেট বাড়ুক বা কমুক এই এগ্রিগেট সাপ্লাই কার্ভের ইম্প্যাক্ট পড়বে না কোনো কিছুই। আমরা যেমন ডিমান্ডের ক্ষেত্রে বলে আসছি যে ডিমান্ড বিভিন্ন কারণে, ইনফ্লেশনের কারণে চেঞ্জ হচ্ছে, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথম যেটা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটা আসলে ইনফ্লেশনের কারণে চেঞ্জ হয় না। ঠিক আছে? এটা শুধুমাত্র চেঞ্জ হতে পারে কি ওই যে আমি বললাম যদি টেকনোলজি অনেক ডেভেলপ হয়ে যায়, আপনার প্রোডাক্টিভিটি যদি এমপ্লয়ি পারফরমেন্স বা প্রোডাক্টিভিটি যদি অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার শিফট হতে পারে। তাহলে সেই ওইসব ক্ষেত্রে যদি শিফট হয়, যেহেতু এটা এই ইনফ্লেশনের কারণে হচ্ছে না, তাহলে ওইসব ক্ষেত্রে যদি শিফট হয় তখন এটা শিফট অফ দা কার্ভ হবে, কার্ভ গুলা শিফট করবে, আইদার লেফটওয়ার্ড অথবা রাইটওয়ার্ড শিফট করবে। এরপর আসেন শর্ট টার্মে এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি। শর্ট টার্মে এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে। ঠিক আছে? এবং শর্ট টার্মে এগ্রিগেট সাপ্লাই কার্ভকে আমরা বলতেছি একটা আপওয়ার্ড সাপ্লাই কার্ভ। তো শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ হলো এইরকম, এরকম। ঠিক আছে? লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভকে আমরা বলছি এটা হলো গিয়ে ভার্টিক্যাল লাইন। এটা ইনফ্লেশনের কারণে চেঞ্জ হবে না। ইনফ্লেশন বেশি হইলেও যা হবে, ইনফ্লেশন কম হইলেও সাপ্লাই তাই হবে। কিন্তু আমরা বলতেছি শর্ট টার্ম সাপ্লাই কার্ভ আবার ইনফ্লেশনের সাথে পজিটিভ রিলেশনশিপ। ঠিক আছে? ইনফ্লেশন বেড়ে গেলে আপনার সাপ্লাই বেড়ে যায়। কারণ কি দেখেন বলছে যে জেনারেটস অ্যান আপওয়ার্ড স্লোপিং শর্ট টার্ম aggregate supply curve as firm attempt to take advantage of short term profitability when price level rises. So ইনফ্লেশন যখন বেড়ে যায় তখন আমার কি হয়, ইনফ্লেশন বেড়ে যায় মানে আমার প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে। আর প্রাইস লেভেল বেড়ে গেলে আপনার কি হয়, কোম্পানিগুলো চায় যে এই সময়ে কি করতে, সাপ্লাই বাড়িয়ে দিয়ে বেশি বেশি সেল করে আপনার প্রফিটেবিলিটি মেনটেন করতে বা প্রফিটেবিলিটি বেশি প্রফিট আর্ন করতে। তো এই জন্য আমরা বলতেছি শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কি হয়, আপওয়ার্ড স্লোপিং হয়। কিন্তু লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভটা একটা ভার্টিক্যাল কার্ভ হয়। ওকে, সো এখন খেয়াল করেন যেটা আমি আরেকবার বলি, যে আমাদের বেসিক আইডিয়া যেটা আমরা বলছিলাম যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কি হবে, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা হবে একটা ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেন ভার্টিক্যাল লাইন হবে, আমরা বলেছি যে লং রানে আমাদের সাপ্লাই আসলে চেঞ্জ হবে না। কারণ কি আমাদের ক্যাপিটাল, লেবার, ল্যান্ড, টেকনোলজি এগুলা কি ফিক্সড। ঠিক আছে? তো এগুলো যদি ফিক্সড হয় তাহলে আমরা বলছি লং রানে আসলে ইনফ্লেশনের কারণে আমার কি হচ্ছে না,
সাপ্লাইয়ের কোনো চেঞ্জ হচ্ছে না। ইনফ্লেশন আমার সাপ্লাইকে কোনোভাবে ইমপ্যাক্ট করতে পারতেছে না। তো আমার সাপ্লাই যেটা আউটপুট, যেটা পটেনশিয়াল আউটপুট, এই আউটপুটটাকে আমরা বলি পটেনশিয়াল আউটপুট। মানে লং রানে আমি যে আউটপুটটা এক্সপেক্ট করতেছি ফ্রম মাই ইকোনমি, সেটাকে আমরা বলি পটেনশিয়াল আউটপুট। সেই আউটপুটটা ফিক্স থাকবে। ঠিক আছে? তো এই জন্য বলছি determined by the amount of capital, labor and the available technology, vertical at the natural rate of output generated by the natural rate of unemployment. এই ন্যাচারাল রেট অফ আউটপুটটাকেই আমরা বলি পটেনশিয়াল আউটপুট। ঠিক আছে? এই ন্যাচারাল রেট অফ আউটপুটটাকে আমরা বলি কি পটেনশিয়াল আউটপুট। এবং এই আউটপুট লেভেলে আমার কি থাকে, আনএমপ্লয়মেন্ট রেটটা থাকে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। দ্যাট মিনস হলো আমরা জানি ফিকশনাল আনএমপ্লয়মেন্ট বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যেটা বলি, ধরেন 3-5% আনএমপ্লয়মেন্ট থাকবেই। ঠিক আছে? কারণ কি, কারণ এই এই পিপল গুলা কি থাকে, হয়তো বা তারা জব খুঁজতেছে না, অথবা তারা জব সুইচের মধ্যে আছে। ঠিক আছে? একটা জব থেকে আরেকটা জবে যাচ্ছে। তো একটা লেভেলে আনএমপ্লয়মেন্ট ইকোনমিতে সবসময়ই থাকে, যেটা আপনি চাইলে মিটিগেট করতে পারবেন না। সেটাকে আমরা বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সো ওই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা যদি থাকে, ওইটা যদি মিনিমাম যতটুকু হওয়ার কথা ততটুকুই হয়, এর বেশি যদি আনএমপ্লয়মেন্ট না হয়, তার মানে এর বেশি এমপ্লয়মেন্ট আপনার ইকোনমিতে পসিবল না। তো এমপ্লয়মেন্ট যদি পসিবল না হয়, তো এতটুকুই হলো আপনার টোটাল লেবার ফোর্স। এই লেবার ফোর্স দিয়ে আপনি যতটুকু আউটপুট জেনারেট করতে পারবেন, সেটাই হলো আপনার জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আউটপুট বা ন্যাচারাল রেট অফ আউটপুট বা অপটিমাম আউটপুট, একই কথা সব। তো এর বেশি আপনার আসলে প্রডিউস করা সম্ভব না। সো এটাই হলো আপনার এগ্রিগেট সাপ্লাই। সো এই জন্য আমরা বলছি যে লং রানে এগ্রিগেট সাপ্লাই কার্ভ ভার্টিক্যাল হবে, কারণ সেটা ইনফ্লেশনের কারণে চেঞ্জ করা পসিবল না। সেটা কি হতে পারে, শিফট করতে পারে। কখন শিফট করবে, যখন এই যে আপনার এমন যদি হয় লেবারের প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়ে যায় আগের থেকে, সেই ক্ষেত্রে এটা রাইটওয়ার্ড শিফট করবে। বা আপনার টেকনোলজি যদি অনেক ভালোভাবে মানে টেকনোলজি যদি অনেক আপগ্রেড হয়ে যায় আগের থেকে, সেক্ষেত্রে আপনার আউটপুট রাইটওয়ার্ড শিফট করবে, কিন্তু অ্যালং দ্য কার্ভ আপনার ইনফ্লেশনের কারণে শিফট করবে না। তো এই জন্য এটাকে আমরা বলতেছি, এটা অ্যালং দ্য কার্ভ শিফট করা মানে কি, এটা হলো আপনার ইনফ্লেশনের কারণে শিফট করতে হবে। আর কার্ভ ওভারঅল শিফট হওয়া মানে কি, ইনফ্লেশন বাদে অন্য কোনো কারণে। তো অ্যালং দ্য কার্ভ হলো আপনার শিফট করবে না, কারণ ইনফ্লেশনের সাথে লং রান এগ্রিগেট সাপ্লাইয়ের কোনো রিলেশনশিপ নাই। তো ইনফ্লেশন বাড়ুক বা কমুক, এগ্রিগেট সাপ্লাই একটা লেভেলেই থাকবে। কিন্তু অন্যান্য কিছুর কারণে, যেমন লেবার প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায়, অথবা টেকনোলজি যদি আগের থেকে বেটার হয়, সেই সব কারণে আপনার লং রান এভারেজ এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতে পারে। এটা আমরা একটু পরে দেখব। এখন আসেন শর্ট রান, যেটা আমরা বলছি শর্ট রানে, আমরা বলছি যে শর্ট রানে আপনার কি হয়, শর্ট রানে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি হয়, আপওয়ার্ড স্লোপিং হয়। আপওয়ার্ড স্লোপিং মানে হলো যে আপনার যখন ইন্স্যুরেন্স কম থাকে তখন আপনার এগ্রিগেট সাপ্লাই কম হয়, যখন ইন্স্যুরেন্স বেশি থাকে তখন আপনার এগ্রিগেট সাপ্লাই বেশি হয়। কারণ কি, কারণ আমরা বলছি ইনফ্লেশন বাড়া মানে আপনি কি করতে পারেন, প্রাইস লেভেল বাড়াইতে পারেন। আর প্রাইস লেভেল বাড়ানো মানে কি, আমরা তখন যখন প্রাইস লেভেল বেশি হয় তখন আমরা চাই কি, তখন শর্ট টার্ম প্রফিট করতে। প্রফিট কিভাবে করতে চাই, যে আমরা সেলস বাড়িয়ে দিই। সেলস বাড়িয়ে আমরা কি করি, প্রাইস লেভেলটা বেশি থাকার কারণে তখন বেশি সেলস করে আমি হাই রিটার্ন জেনারেট করতে চাই। তো এই জন্য আমরা বলতেছি তখন আমরা সাপ্লাই বেশি করি। ঠিক আছে? তো এই জন্য বলতেছি যদি ইনফ্লেশন বেড়ে যায়, তাহলে আমাদের সাপ্লাই আসলে বেড়ে যায়। তো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ হলো গিয়ে আমাদের জন্য আপওয়ার্ড স্লোপিং। তো এটাকে আমরা আরো ডিটেইলসে এখন এই গ্রাফের মাধ্যমে বলবো। তো এই যে খেয়াল করেন, এটা হলো আমাদের জন্য লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। ঠিক আছে? সো আমার ইনফ্লেশন রেট 2% হোক, ইনফ্লেশন রেট 3.5% হোক, যেটাই হোক, আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভে ইনফ্লেশন রেট যাই হোক, আমার আউটপুট এটাই থাকবে, আউটপুট 10ই থাকবে। দ্যাট মিনস এটা হলো আমার অপটিমাম আউটপুট। অথবা আমরা যদি বলি যে ওই যে একটু আগে যেটা বললাম যে আহ, যেটা বললাম একটু আগে, সেটা হলো এই যে ন্যাচারাল রেট অফ আউটপুট, যেটাই বলেন, বা অপটিমাম আউটপুট, এটা হলো 10, এর থেকে বাড়ানো সম্ভব। এখন খেয়াল করেন শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ, সেটাকে আমরা বলতেছি এটা হলো গিয়ে কি, আপওয়ার্ড স্লোপিং। কেন আমরা বলতেছি আপওয়ার্ড স্লোপিং, খেয়াল করেন, যদি শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং হয়, তার মানে কি, ধরেন এই পয়েন্টটাতে আছে শর্ট টার্মে, এই পয়েন্টটাতে থাকা মানে কি, শর্ট টার্মে আপনি যতটুকু মানে সাপ্লাই দিচ্ছেন, সেটা হলো আপনার এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি। মানে এগ্রিগেট সাপ্লাই বলতেছি, দ্যাট মিনস আপনার পটেনশিয়াল সাপ্লাইয়ের থেকে বেশি। তার মানে আপনার রিসোর্স ইউজ করে আপনি যত 10 ইউনিট সাপ্লাই করতে পারেন, মানে প্রডিউস করতে পারেন, বাট আপনি প্রডিউস করতেছেন 11 ইউনিট। তার মানে এটা কিভাবে সম্ভব, এটা শর্ট টার্মে ফ্লাকচুয়েশন হয়। আপনি যদি খেয়াল করেন, আমি বারবার আপনাদের এই ইকুয়েশনটা অনেকবার দেখিয়েছি, যে এটা হলো আমাদের পটেনশিয়াল আউটপুট, কিন্তু শর্ট টার্মে আমাদের কি হয়, পটেনশিয়াল আউটপুট থেকে ডেভিয়েট করে। ঠিক আছে? কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, আবার বেড়ে যায়, আবার কমে যায়। বিজনেস সাইকেলের কারণে এগুলো হয়।
ঠিক আছে? তো পটেনশিয়াল আউটপুটের থেকে যদি এটা হলো আপনার পটেনশিয়াল আউটপুট ১০, কিন্তু আপনি প্রোডিউস করতেছেন ১১ তে। তার মানে কি? তার মানে হলো আপনার যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে সেগুলাকে আপনি মেক্সিমাম ইউজ করতেছেন। ঠিক আছে? আপনার আউটপুট পটেনশিয়াল আউটপুট ১০ মানে কি? এটা সবসময় খেয়াল রাখবেন। পটেনশিয়াল আউটপুট মানে হলো এর আপনার উৎপাদনের সকল উপকরণ সঠিকভাবে ইউজ করে আপনি এই পটেনশিয়াল আউটপুট সর্বোচ্চ এই পটেনশিয়াল আউটপুটটা আপনি পাবেন। ঠিক আছে? এটাকে এইজন্য বলে পটেনশিয়াল আউটপুট। ঠিক আছে? উৎপাদনের সব উপকরণ আপনি যদি সর্বোচ্চ সঠিকভাবে ইউজ করেন, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ছাড়া যদি আনএমপ্লয়মেন্ট না থাকে, সবাই যদি কাজ করে, তখন আপনি বলতেছেন এটা হলো আপনার অপটিমাম আউটপুট লেভেল। কিন্তু কোন সময় যদি অপটিমাম আউটপুট থেকে আপনি বেশি প্রোডিউস করেন, তার মানে কি? তার মানে আপনার সেই সময় আপনি আপনার আ আউট উৎপাদনের যে উপকরণ সেগুলোকে আপনি হাই ইউজ করতেছেন। হাই ইউজ করা মানে কি? আপনি ধরেন আ ওভারটাইম কাজ করাচ্ছেন। তারপরে এমপ্লয়িদের আপনি আ কি বলে? আপনার মেশিন আগে ১০ ঘন্টা চলতো, এখন ১৫ ঘন্টা ২০ ঘন্টা চলতেছে। ঠিক আছে? তারপর আপনার আপনার আ কি বলে? আপনি ক্যাপিটাল ঋণ ধরেন আপনার ক্যাপিটাল দেশের সব ক্যাপিটাল আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন। এখন বাইরের থেকে আপনি ক্যাপিটাল ঋণ করে নিয়ে আসতেছেন। ঠিক আছে? তো এইভাবে আপনি কি করতে পারেন? আপনি চাইলে শর্ট টার্ম এ আপনি কি করতে পারেন? আপনার প্রোডাকশন বা আউটপুট আপনি এগ্রিগেট আউটপুটটাকে পটেনশিয়াল আউটপুট থেকে বাড়াইতে পারেন। ঠিক আছে? তো এই সিচুয়েশন এ কি হয়? এই সিচুয়েশন এ যেটা হয় যে যেহেতু সবাই আপনার তাদের সকল লেবার আপনাদের যতটুকু কাজ করার কথা তার থেকে বেশি কাজ করতেছে। এবং ইকোনমিতে যেহেতু এডিশনাল কোনো কোন লেবার নাই। তখন কি হবে? তখন লেবার মানে শ্রমিক যারা তারা হাই রেট চার্জ করা শুরু করবে। আপনি যখন কোনখান থেকে বাহিরের থেকে যখন ক্যাপিটাল ধার করে নিয়ে আসবেন, তখন আপনার হাই রেটে ক্যাপিটাল ধার করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ইকোনমি থেকে ক্যাপিটাল ধার করলে যেই রেটে পাইতেন আপনি অবশ্যই অন্য দেশ থেকে ক্যাপিটাল ঋণ করলে তার থেকে বেশি দিতে হবে আপনার। তো এখন দেখেন যেটা এখানে আমি কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যখন আপনি পটেনশিয়াল আউটপুট থেকে হাই রেটে আপনি আ আউটপুট জেনারেট করেন তার মানে কি আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটাকে আমরা বলি ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যায়। ঠিক আছে? আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যায় মানে হলো যারা আগে ৳১০০ মজুরিতে কাজ করত তারা এখন ৳১৫০ মজুরি চাইবে। আগে আপনি ঋণ নিতেন 10% এ এখন আপনি ঋণ নিবেন 15% এ। ঠিক আছে? সো এরকম ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যাবে। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যাওয়া মানে আপনি কি করবেন? আপনার যেহেতু আপনার প্রোডাকশন এর কস্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় আপনি কি করবেন? আপনি তো আর বসে থাকবেন না। আপনি কি করবেন? প্রাইস বাড়ায় দিবেন। আর প্রাইস বাড়ানো মানেই আল্টিমেটলি আপনার ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। তো এইজন্য বলতেছে যে আ যদি এমন পয়েন্টে থাকি যেই পয়েন্ট হলো আমার পটেনশিয়াল আউটপুট থেকে বেশি, সেই পয়েন্টে আমার কি হয়? ইনফ্লেশন বেশি হয়। যদিও আমার আউটপুটও বেশি, কিন্তু আমার ইনফ্লেশনও কি? এক্সপেক্টেড ইনফ্লেশন থেকে বেশি। ঠিক আছে? সো আমি এখন কি প্রমাণ করতে চাচ্ছি? আমি প্রমাণ করতে চাচ্ছি কেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং এটার এক্সপ্লানেশন দিচ্ছি। কেন আপওয়ার্ড স্লোপিং? আমরা বলতেছি যদি পটেনশিয়াল আউটপুট থেকে বেশি আউটপুট জেনারেট করে, তাহলে আমার কি হচ্ছে? আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যাচ্ছে। লেবাররা আগের থেকে বেশি চার্জ করতেছে। আপনার ক্যাপিটালের উপর আগের থেকে বেশি রেটে আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যাচ্ছে। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট বেড়ে যাওয়া মানে আপনার ইকোনমিতে প্রাইস বেড়ে যাচ্ছে। মানে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। আর কস্ট অফ প্রোডাকশন বাইরে যাওয়া মানে হলো আপনি প্রাইস বেশি চার্জ করবেন। আর প্রাইস বেশি চার্জ করা মানে ইনফ্লেশন বেশি হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যদি আপনার ইকোনমিতে পটেনশিয়াল আউটপুট থেকে আপনি বেশি আউটপুট জেনারেট করেন তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। তো আপনার এখানে দেখেন আপওয়ার্ড একটা শিফট মানে ইনফ্লেশন বেশি হওয়া মানে হলো আপনার আউটপুট বেশি হচ্ছে। পটেনশিয়াল আউটপুট থেকে আপনি বেশি আউটপুট জেনারেট করতেছেন এবং সেই কারণে আপনার কি হচ্ছে ইনফ্লেশনে বেড়ে যাচ্ছে। যদি অপোজিট দিকে হয়, সাপোজ এইখানে আপনি আউটপুট করতেছেন, ঠিক আছে? এইখানে আপনি আউটপুট করতেছেন, এখানে ধরেন এটা হলো 1%। তো এখানে আউটপুট করতেছেন তার মানে কি আপনি পটেনশিয়াল আউটপুটের থেকে কম আপনি জেনারেট করতেছেন। ধরেন এখানে আপনি জেনারেট করতেছেন 5। এখন কি হবে? এই সিচুয়েশনে খেয়াল করেন। এই সিচুয়েশনে যেটা হবে আপনার পটেনশিয়াল আছে ১০ পর্যন্ত প্রোডিউস করার। আপনি প্রোডিউস করতেছেন ৫। তার মানে কি? আপনার অনেক ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে যেগুলা আনইউজড রয়ে গেছে। সো আপনি চাইলে এখন নতুন লোন নিতে পারবেন। লোয়ার রেটেই লোন নিতে পারবেন। কারণ কি আপনার আপনার অনেক ইকোনমিতে অনেক টাকা পড়ে রয়েছে যেটা আপনি ইউজ করতেছেন না। সো ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আপনাকে লোয়ার রেটে লোন দিতে আগ্রহী।
ইকোনমিতে অনেক আনএমপ্লয়েড পারসন রয়ে গেছে, যারা আপনার এখনো কোনো কাজ করে না। সো তারা কম ওয়েজেও আপনার কাজ করে দিতে আগ্রহী। তো আপনার কি হচ্ছে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট কমে যাচ্ছে। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কস্ট যদি কমে যায় তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশন কি হবে? কমে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন কমে যাওয়া মানে প্রাইস কমে যাবে। আর প্রাইস কমে যাওয়া মানে ইনফ্লেশন কমে যাবে। ঠিক আছে? সো যেটা আমরা বলতেছি যে ইকোনমিতে যদি আপনি পটেনশিয়াল আউটপুট রেটে মানে পটেনশিয়াল আউটপুট রেটেই যদি আপনি আউটপুট করতে পারেন, সাপ্লাই করতে পারেন তাহলে আপনার ইকোনমিতে এক্সপেক্টেড ইনফ্লেশন যেটা সেটাই থাকবে। পটেনশিয়াল আউটপুটের বেশি যদি আপনি সাপ্লাই করতে চান তাহলে ইকোনমিতে কি হয়ে যাবে? ইনফ্লেশন বেড়ে যাবে। পটেনশিয়াল আউটপুটের কমে যদি আপনার আ সাপ্লাই হয় তাহলে ইকোনমিতে ইনফ্লেশনও কমে যাবে। তো এই যে দেখেন পট আউটপুটের সাথে এগ্রিগেট আউটপুটের সাথে ইনফ্লেশনের যে একটা পজিটিভ রিলেশনশিপ। এগ্রিগেট আউটপুট বাড়লে আপনার ইনফ্লেশন বাড়তেছে, এগ্রিগেট আউটপুট কমলে ইনফ্লেশন কমতেছে। তো এইজন্যই আমরা বলতেছি যে শর্ট টার্ম এগ্রিগেট আউটপুট কার্ভটা হলো আপওয়ার্ড স্লোপিং। ওকে। তো এরপরে চলে আসেন যে এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেন শিফট করবে? সো আগেই আমরা বলছি যদি ইনফ্লেশন ছাড়া অন্য কোনো কারণে আমার যদি এগ্রিগেট সাপ্লাই বাড়ে বা কমে সেটাকে আমরা বলবো শিফট অফ দ্য কার্ভ। কার্ভ পুরাপুরি শিফট করবে। আর শিফট অ্যালং দ্য কার্ভ হচ্ছে কিসের জন্য? ইনফ্লেশনের কারণে। যে ইনফ্লেশন যখন বাড়ে আমার প্রাইস লেভেল বাড়ে। প্রাইস লেভেল বাড়লে আমার এগ্রিগেট আউটপুট আগের থেকে বেশি হবে। ঠিক আছে? সো এটা আমরা জাস্ট এক্সপ্লেনেশনটা মানে ইনফ্লেশনের থেকে না চিন্তা করে আমরা আউটপুট দিয়ে চিন্তা করছি। যে আউটপুট যখন বেশি হয় তখন আমার কি ইকোনমিতে কস্ট অফ প্রোডাকশন কি হয়ে যায়? বেড়ে যাচ্ছে। এজন্য আমার আউটপুট বেশি হচ্ছে। আর কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে আউটপুট বেশি হচ্ছে এবং আমি প্রাইস বেশি চার্জ করতেছি এবং প্রাইস বেশি চার্জ করার কারণে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আর আ যদি আপনার কি হয়? পটেনশিয়াল আউটপুট থেকে আপনি কম আউটপুট প্রোডিউস করেন, দ্যাট মিনস আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন অনেকগুলো আনইউজড আছে। সো তারা কম রেটে আপনার জন্য কাজ করতে রাজি আছে। তো কম রেটে যখন কাজ করবে তখন আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আপনার সাপ্লাই আপনি কমিয়ে কস্ট অফ প্রোডাকশন কমে গেলে যাওয়া মানে কি আপনি প্রাইস কমাইতে পারবেন। আর প্রাইস কমাইতে হইলে তখন আপনার সাপ্লাই কমে যাবে। ঠিক আছে? তো প্রাইস কমে যাওয়া মানে ইনফ্লেশন কমে যাওয়া আরকি। তো এজন্য আমরা এটা বুঝাইলাম যে ইনফ্লেশন এবং আ শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই এর সাথে পজিটিভ রিলেশনশিপ আছে। এখন আমরা বলতেছি কার্ভ অ্যালং দ্য কার্ভ যদি শিফট হয়, শিফট ইন দ্য লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ। সো আমরা যেটা একটু আগে বলে আসছি যে যদি লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করে, যেটা আমরা একটু আগে বলছি যে আমরা বলে আসছি যে লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ আ লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ হলো কি একটা ভার্টিক্যাল লাইন। কিন্তু এটাও শিফট করতে পারে। কখন শিফট করবে দেখেন, an increase in the total amount of capital in the economy. সো ইকোনমিতে যদি ক্যাপিটাল বেড়ে যায় আগের থেকে তাহলে আমাদের এটা কি হবে? রাইটওয়ার্ড শিফট করবে। কারণ আমার এগ্রিগেট সাপ্লাই আগের থেকে বেড়ে যাবে। পটেনশিয়াল আউটপুট আগের থেকে বেড়ে যাবে। An increase in the total amount of labor supplied in the economy. So ইকোনমিতে যদি টোটাল লেবার সাপ্লাই বেড়ে যায় তখন কি হবে? আপনার ইকোনমিতে এগ্রিগেট আউটপুট বেড়ে যাবে। ঠিক আছে? দ্যাট মিনস আগের থেকে প্রোডাকশন বেশি হবে। তার মানে সাপ্লাইও বেশি হবে। An increase in the available technology. টেকনোলজি যদি আগের থেকে বেশি হয়, বেড়ে যায় বা ভালো হয়, তার মানে হলো আগে আপনি ১ ঘন্টায় যা প্রোডিউস করতেন এখন আপনি ১ ঘন্টায় তার থেকে বেশি প্রোডিউস করেন। তো আপনি এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট সাপ্লাই বেশি দিতে পারবেন। সো এগুলার কারণে কি হবে? রাইটওয়ার্ড শিফট করবে। মানে ইনফ্লেশন যাই হোক, এখানে তো ইনফ্লেশন। ইনফ্লেশন যাই হোক আপনার এখন আগের থেকে আপনি বেশি প্রোডিউস করতে পারতেছেন। আর লাস্ট হলো ডিক্লাইন ইন দ্য ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। সো ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট যদি কমে যায় তার মানে সাপোজ ইকোনমিতে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট আপনি ধরছেন 5% বাট এইটা আসলে 2%। তার মানে এই যে আরো যে 3% লোক আছে, এই 3% লোকও এখন কি আছে? আপনার ইকোনমিতে কাজ করতেছে। তো এই ইকোনমিতে এই 3% লোক কাজ করার কারণে অবশ্যই আপনার কি হবে? এগ্রিগেট ডিমান্ড বেড়ে মানে এগ্রিগেট সাপ্লাই বেড়ে যাবে। কারণ তারাও তো ইকোনমিতে কাজ করতেছে। তারা কোন না কোন কিছু প্রোডিউস করতেছে। তো এগ্রিগেট সাপ্লাই বেড়ে যাবে। সো এই ৪ টা ফ্যাক্টর দিয়ে আমরা বলতেছি আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইটওয়ার্ড অথবা লেফটওয়ার্ড শিফট করবে। কখন শিফট করবে? ফার্স্ট অফ অল আমরা যেটা বলছি যে যদি কি হয় ইকোনমিতে ক্যাপিটাল বেড়ে যায় আগের থেকে তাহলে আপনার রাইটওয়ার্ড শিফট করবে। ইকোনমিতে যদি আপনার টেকনোলজি আগের থেকে ডেভেলপড হয় তাহলে রাইটওয়ার্ড শিফট করবে। লেবার সাপ্লাই যদি আগের থেকে বেড়ে যায় তাহলে রাইটওয়ার্ড শিফট করবে। আর শেষ যেটা ছিল ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট যদি আগের থেকে কমে যায় তাহলে রাইটওয়ার্ড শিফট করবে।
তো এখানে এই কথাগুলোই বলা আছে কখন রাইটওয়ার্ড শিফট করবে, দ্যাট মিন্স পটেনশিয়াল আউটপুট, আপনার যে পটেনশিয়াল আউটপুট যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে এইসব কারণে। ওকে, এখন আসেন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তো আমরা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের শিফট দেখছি, এখন হলো এটা হলো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি রাইটওয়ার্ড না লেফটওয়ার্ড শিফট করবে, কখন করবে, কিভাবে করবে? এখন খেয়াল করেন, রাইটওয়ার্ড লেফটওয়ার্ড শিফট করবে কি কারণে? ইনফ্লেশন বাদে অন্য যে কোনো কারণে। ঠিক আছে, ইনফ্লেশনের সাথে রিলেটেড কে? প্রাইস। তো প্রাইস আর ইনফ্লেশন বাদে অন্য যে কোনো কারণে। ঠিক আছে, এখন দেখেন প্রথমটা কি বলছে, এক্সপেক্টেড ইনফ্লেশন। সো এক্সপেকটেশন অ্যাবাউট ইনফ্লেশন, ইনফ্লেশন না, এক্সপেক্টেড ইনফ্লেশন। তো এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, যে আমার এক্সপেকটেশন যে ফিউচারে ইনফ্লেশন বেড়ে যাবে। সো এটা আমার এক্সপেকটেশন, কিন্তু আপনি কি করতে পারেন নাই, প্রাইস কিন্তু বাড়াইতে পারেন নাই। সো প্রাইস আপনি বাড়াইতে পারেন নাই, আপনার কি হচ্ছে, এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, যে আগের থেকে বেশি ইনফ্লেশন হওয়ার চান্স আছে। সো আগের থেকে যদি বেশি ইনফ্লেশন হয়, আপনি প্রাইস কিন্তু বাড়ান নাই, খেয়াল রাখেন, প্রাইস কিন্তু বাড়ে নাই। তো আগের থেকে বেশি এক্সপেক্টেড ইনফ্লেশন যদি থাকে, যারা আপনার কি বলে কর্মচারী আছে, তারা আগের থেকে আপনার কি চাইবে, আপনার স্যালারি বেশি চাবে, স্যালারি অথবা মজুরি বেশি চাইবে। ঠিক আছে, তো আপনার কস্ট অফ প্রোডাকশন কি হয়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে। কিন্তু আগে যখন আমরা বলে আসছি যে কস্ট অফ প্রোডাকশন বাড়লে আমরা কি করতে পারতেছি, আমরা প্রাইস বাড়াচ্ছি। বাট এখানে তো আমি প্রাইস বাড়াইতে পারবো না, কারণ কি, শিফটটা হচ্ছে অ্যালং দা কার্ভ না, মানে কার্ভের শিফট হচ্ছে। সো কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, কস্ট অফ প্রোডাকশন বাড়ছে কিন্তু প্রাইস বাড়ে নাই, প্রাইস আগের জায়গায় রয়েছে। তো প্রাইস যদি আগের জায়গায় রয়ে যায়, তাহলে আমরা প্রফিট কি হবে, প্রফিট কমে যাবে। আর প্রফিট যদি কমে যায়, আপনি সাপ্লাই কি করবেন, বাড়াবেন না কমাবেন? সাপ্লাই আমি কমিয়ে দিব। তাহলে যদি এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে যায়, তাহলে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি হবে, লেফটওয়ার্ড শিফট করবে। তো আগের সেম ইনফ্লেশন রেট, ইনফ্লেশন রেট ধরেন এখানেই ছিল, আগে আপনি এতটুকু সাপ্লাই দিতেন। এখন যেহেতু ইনফ্লেশনের এক্সপেকটেশন বেড়ে গেছে, আর ইনফ্লেশন এক্সপেকটেশন বেড়ে যাওয়ার কারণে আপনার কর্মচারীরা আগের থেকে বেশি আপনার কাছে আহ, মজুরি চার্জ করতেছে। সো মজুরি চার্জ করার কারণে কি হবে, আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেলে, যেহেতু আপনি প্রাইস বাড়াইতে পারতেছেন না, তো প্রাইস না বাড়াইলে আপনার কি হবে না, আপনার প্রফিট বাড়বে না, প্রফিট কমে যাবে। আর প্রফিট কমে গেলে আপনার সাপ্লাই আপনি কমিয়ে দিবেন। তো আগে এখানে দিতেন সাপ্লাই, এখন এখানে দিবেন সাপ্লাই। তারপর কি বলছে, প্রাইস শক। সো এখন আমি বলতেছি প্রাইস চেঞ্জ হবে, কিন্তু ইনফ্লেশনের কারণে চেঞ্জ হচ্ছে না, অন্য যে কোনো কারণে যদি প্রাইস চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো দেখেন আপনার কস্ট, আপনার ধরেন ম্যাটেরিয়ালের প্রাইস চেঞ্জ হয়ে গেছে, ধরেন আপনার কি বলে এটাকে, র ম্যাটেরিয়ালের প্রাইস ধরেন চেঞ্জ হয়েছে। তো র ম্যাটেরিয়ালের প্রাইস চেঞ্জ হইলে আপনার কি হচ্ছে, আপনার একটা প্রাইস শক হয়েছে, আপনি কিন্তু সেলিং প্রাইস চেঞ্জ করেন নাই, আপনার চেঞ্জ হয়েছে কি, র ম্যাটেরিয়ালের প্রাইস, প্রাইস শক মানে র ম্যাটেরিয়ালের প্রাইস সাপোজ চেঞ্জ হয়েছে। তো র ম্যাটেরিয়ালের প্রাইস যদি চেঞ্জ হয়, তাহলে সেম ওয়েতে দেখেন আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি যেহেতু সেলিং প্রাইস চেঞ্জ করতে পারতেছেন না, আপনার প্রফিট কি হচ্ছে, কমে যাচ্ছে, আপনি সাপ্লাই কমিয়ে দিবেন। তো এখানেও কি হবে, লেফটওয়ার্ড শিফট হবে। এটাকে বলে প্রাইস শক। প্রাইস শক অফ হোয়াট, আপনার প্রোডাক্টের মানে সেলিং প্রাইসের শক না, আপনার ধরেন আপনার ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করতেছেন সেগুলার প্রাইসের শক হয়েছে, নেগেটিভ শক মানে প্রাইস বেড়ে গেছে। পজিটিভ শক হলে উল্টা হবে। আরেকটা হলো পারসিস্টেন্ট আউটপুট গ্যাপ। সো এটা আপনাদের একটু বুঝতে হবে। পারসিস্টেন্ট আউটপুট গ্যাপ মানে কি, আউটপুট গ্যাপ মানে হলো আপনার অ্যাকচুয়াল আউটপুট মাইনাস পটেনশিয়াল আউটপুট, এটাকে আমরা বলি আউটপুট গ্যাপ। মানে অ্যাকচুয়াল আপনি কত টাকার জিনিস একটা ইকোনমিতে প্রডিউস হয়েছে, আর পটেনশিয়াল মানে আপনার সকল ফ্যাক্টরস অফ প্রোডাকশন যদি আপনি ফুল ফোর্সে ইউজ করেন, তাহলে আপনি কতটুকু প্রডিউস করতে পারেন, এই দুইটার পার্থক্য। সো আউটপুট গ্যাপ যদি পজিটিভ হয়, দ্যাট মিন্স আপনি যদি পটেনশিয়ালের থেকে বেশি প্রডিউস করতে পারেন, আউটপুট গ্যাপ পজিটিভ, তার মানে কি, আপনার পটেনশিয়াল আছে 10 ইউনিট প্রডিউস করার, আপনি প্রডিউস করছেন 11 ইউনিট, আগের গ্রাফ থেকে আমি বলতেছি। তো 10 ইউনিট প্রডিউস করার ক্যাপাসিটি আছে, কিন্তু আপনি প্রডিউস করছেন 11 ইউনিট, তার মানে আউটপুট গ্যাপ আছে। আউটপুট গ্যাপ এটা একটা পজিটিভ আউটপুট গ্যাপ, এবং এই গ্যাপটা যদি সবসময় বাড়তে থাকে, তার মানে কি, তার মানে হলো আপনি কি করতেছেন, আপনি
আপনার যতটুকু প্রোডিউস করা পসিবল তার থেকে আপনি বেশি প্রোডিউস করতেছেন। তো বেশি প্রোডিউস করা মানে ওই যে আগের যে ইস্যুগুলো আপনি খেয়াল করেন, এই বেশিটা কোথা থেকে আসতেছে? আইদার আপনি আপনার লেবার ফোর্স যারা আছে তাদেরকে আপনি ওভারটাইমে কাজ করাচ্ছেন, অথবা আপনি ক্যাপিটাল ধার করে নিয়ে আসছেন। ঠিক আছে? অথবা আপনি ধরেন কি বলে আপনি টেকনোলজি কিনে নিয়ে আসছেন, নতুন টেকনোলজি। ঠিক আছে? সো এই সব কিছুর কারণে কি হচ্ছে? আপনার কস্ট অফ প্রোডাকশন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, কস্ট যদি বেড়ে যায়, আপনি প্রাইস কিন্তু বাড়াইতে পারতেছেন না। আবার খেয়াল করেন, প্রাইস কিন্তু বাড়বে না। ঠিক আছে? প্রাইস কিন্তু বাড়ানো পসিবল না। কারণ ইনফ্লেশন আর প্রাইসটাকে আমি কনস্ট্যান্ট রাখবো। প্রাইস বাড়বে না। তো প্রাইস যদি না বাড়ে, তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আপনার প্রফিট কিন্তু কমে যাচ্ছে। আর প্রফিট কমে গেলে আপনি কি করবেন? সাপ্লাই কমায় দিবেন। সো আপনি আগের এই ইনফ্লেশন রেটে আগে এতটুকু সাপ্লাই করতেন, এখন এই ইনফ্লেশন রেটে আপনি এতটুকু সাপ্লাই করেন। তো আপনার সাপ্লাই কমে যাচ্ছে। তো এইটাকে বলে আউটপুট গ্যাপ। যদি আপনার কনসিস্টেন্টলি আউটপুট গ্যাপ বাড়তে থাকে বা আউটপুট গ্যাপ থাকে, দ্যাট মিনস আপনি আগে আপনার পটেনশিয়ালের থেকে আপনি বেশি প্রোডিউস করতেছেন। তার মানে কিভাবে প্রোডিউস করতেছেন? ওই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো তো আপনার কোথাও থেকে আনতে হবে। আপনার ফ্যাক্টরস অফ পটেনশিয়াল আউটপুটে থাকা মানে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন যা আছে সবগুলো আপনার ফুল ইউজ করলে আপনি যেই লেভেলে থাকবেন সেটাকে বলে পটেনশিয়াল আউটপুট। এখন আপনি যদি তার থেকে বেশি আউটপুট করেন, তার মানে আপনি ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে অবশ্যই বেশি ইউজ করতেছেন, মানে যতটুকু করা যায় তার থেকে বেশি কোনোভাবে ইউজ করতেছেন, অথবা ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোথা থেকে নিয়ে আসতেছেন। তো এটার জন্য আপনার কস্ট ইনকার করতে হচ্ছে, মানে কস্ট বেড়ে যাচ্ছে। কস্ট অফ এটাকে কি বলে, কস্ট অফ আপনার প্রোডাকশন বেড়ে যাচ্ছে। আর যেহেতু আপনি প্রাইস বাড়াইতে পারতেছেন না, তার মানে আপনার প্রফিট কমে যাচ্ছে। আর প্রফিট কমে গেলে আপনি আগের থেকে সাপ্লাই কমায় দিবেন। তো এই তিনটা কারণে আপনার কি হচ্ছে? লেফটওয়ার্ড শিফট করতেছে। আর যদি এই তিনটার অপোজিট হয় তাহলে রাইটওয়ার্ড শিফট করবে। দ্যাট মিনস হলো, যদি আপনার এক্সপেক্টেড ইনফ্লেশন কমে যায় তাহলে আপনার রাইটওয়ার্ড শিফট করবে। যদি প্রাইস শক কমে যায় বা পজিটিভ প্রাইস শক হয়, নেগেটিভ প্রাইস শক হওয়া মানে হলো আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দাম বাড়তেছে। দ্যাট মিনস র ম্যাটেরিয়ালের দাম বাড়তেছে। আর পজিটিভ প্রাইস শক মানে হলো আপনার র ম্যাটেরিয়ালের দাম কমতেছে। আর আউটপুট গ্যাপ যদি পারসিস্টেন্টলি পজিটিভ না থাকে, ধরেন নেগেটিভ আউটপুট গ্যাপ হয়, তার মানে হলো আপনার আপনার পটেনশিয়ালের থেকে আপনি কম প্রোডিউস করতেছেন। পটেনশিয়ালের থেকে যদি আপনি কম প্রোডিউস করেন তাহলে আপনার কি হবে? তাহলে আপনি পটেনশিয়ালের থেকে কম প্রোডিউস করা মানে কি? আপনার অনেক ফ্যাক্টরস অফ প্রোডাকশন, লেবার, ক্যাপিটাল এগুলো ফ্রি বসে আছে। তো এদেরকে আপনি চাইলেই খুব চিপে ইনকর্পোরেট করতে পারবেন। মানে লেবার খরচ, আপনার ওয়েস্ট কমে যাবে, আপনার ক্যাপিটালের যেই মূলধনের যে খরচ সেটা কমে যাবে, কারণ ইকোনমিতে অ্যাভেলেবেল মানি আছে, কেউ ইনভেস্টমেন্ট করতেছে না। ঠিক আছে? তো এইসব কারণে আপনার কি হবে? কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন কমে যাওয়া মানে কি? আপনার প্রফিট বেড়ে যাচ্ছে। যদিও আপনি প্রাইস বাড়ান নাই, তারপরেও আপনার প্রফিট বেড়ে যাচ্ছে, কারণ কস্ট অফ প্রোডাকশন কমে যাচ্ছে। সো প্রাইস সেম থাকা সত্ত্বেও কস্ট কমে যাওয়ার কারণে আপনার কি হচ্ছে? প্রফিট বেড়ে যাচ্ছে। আর প্রফিট বেড়ে গেলে আপনার আপনি সাপ্লাই বেশি করবেন, রাইটওয়ার্ড শিফট করবেন। সো একই ইনফ্লেশন রেটে আপনি আগে এইখানে সাপ্লাই করতেন, এখন এইখানে সাপ্লাই করবেন। সো এটা হলো শর্ট টার্মে কেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করে সেটার উদাহরণ। এখানে এই কথাগুলোই বলা আছে যে এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বাড়ে আপনার সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে, মানে সাপ্লাই কমে যাবে। ইনফ্লেশন শক যদি হয়, মানে প্রাইস বেড়ে যায়। ইনফ্লেশন শক বলতে আমি বুঝাচ্ছি যে আপনার র ম্যাটেরিয়ালের ইনফ্লেশন শক হচ্ছে, র ম্যাটেরিয়ালের প্রাইস বাড়ছে, আপনার প্রোডাক্টের প্রাইস না, তাহলে আপনার লেফটওয়ার্ড শিফট করবে। আউটপুটের গ্যাপ যদি বেড়ে যায় তাহলে লেফটওয়ার্ড শিফট করবে। তো এটা মূলত ইনফ্লেশন শক, যে এখানে যেই ইনফ্লেশন শকটা আছে সেটার কথাই বুঝাইছে এখানে। যে আপনার কি হবে? যদি আপনার র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে যায়, র ম্যাটেরিয়াল আপনার এগ্রিগেট সাপ্লাই এখানে ছিলেন, আপনি এই পয়েন্টে ছিলেন, এখন র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেছে। র ম্যাটেরিয়ালের প্রাইস যদি বেড়ে যায়, তার মানে আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, কিন্তু আপনি কি ইনফ্লেশন অথবা প্রাইস কিন্তু চেঞ্জ করেন নাই। ঠিক আছে? প্রাইস যদি না চেঞ্জ করেন তাহলে আপনার কি হচ্ছে? তাহলে আপনার আপনার কি বলে এটাকে, আপনার প্রফিট কমে যাচ্ছে। তো প্রফিট যদি কমে যায়
তাহলে আপনার কি হচ্ছে, আপনার সাপ্লাই আপনি কমিয়ে দিবেন, কারণ আপনার প্রফিট যেহেতু নাই, আপনি সাপ্লাই করে কি লাভ? তো সাপ্লাই কার আপনার আপওয়ার্ড শিফট করবে অথবা রাইটওয়ার্ড শিফট করবে, এটাকে আসলে আপওয়ার্ড না, আপনি লেফটওয়ার্ড বলতে পারেন, লেফটওয়ার্ড শিফট করবে। আর লেফটওয়ার্ড যখন সাপ্লাই কার্ভটা শিফট করবে, খেয়াল করেন এইখান থেকে যখন এখানে শিফট করতেছে, তো আপনার আউটপুট যদি আপনি আগের লেভেলেই রাখতে চান, আপনার পটেনশিয়াল আউটপুট যদি আপনি আগের লেভেলেই রাখতে চান, তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে যে যদি আপনার পটেনশিয়াল আউটপুট যদি আগের জায়গায় রাখতে চান আপনি, সো প্রাইস শকের কারণে আপনার কি হচ্ছে, ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো পটেনশিয়াল আউটপুট আপনি আগের জায়গায় রাখতে পারেন, যে আপনি সাপ্লাই কমাচ্ছেন না, সাপ্লাই আগের জায়গায় রাখতেছেন, সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ওকে, এখন এটা খেয়াল করেন, যেটা বলছি পারসিস্টেন্ট আউটপুট গ্যাপ, সেটাকে এখানে আবার গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে। খেয়াল করেন, আপনি এই পয়েন্টে যদি থাকেন, এই পয়েন্টে থাকা মানে আপনার এখানে আউটপুট গ্যাপ জিরো, কারণ কি, শর্ট টার্ম সাপ্লাই হলো আপনার এত এবং লং টার্ম সাপ্লাই হলো এত, দুইটাই সেম, তার মানে এখানে কোনো আউটপুট গ্যাপ নাই, জিরো। ঠিক আছে, এখন আপনি সাপোজ এই পয়েন্টে আছেন, এই পয়েন্টে থাকা মানে কি, আপনার আউটপুট পটেনশিয়াল আউটপুট হলো 10, কিন্তু আপনি আউটপুট দিচ্ছেন কত, 11-তে। ঠিক আছে, সো আউটপুট যদি 11-তে দেন, তখন সবার এক্সপেকটেশন থাকবে কি, যেহেতু এই পয়েন্টে আছে সবাই, তো সবার এক্সপেকটেশন হলো এখন আপনার লেবার লেবার যারা আছে তারা লেবার কস্ট বাড়াবে, কারণ আপনি কি, আপনি পটেনশিয়ালের থেকে বেশি প্রডিউস করতেছেন, তার মানে জেনারেল আইডিয়া যে আপনি আপনার লেবার যতটুকু ছিল তা ইউজ করে আরো বেশি লেবার ইউজ করতে চাচ্ছেন। তো তখন যেটা হচ্ছে, লেবারকে আপনি ওভারটাইম করাচ্ছেন, ওভারটাইমের জন্য সে হাই রেট চার্জ করতেছে, অথবা আপনি ক্যাপিটাল নিয়ে আসতেছেন, ফরেন ক্যাপিটালের জন্য আপনার হাই রেট অফ রিটার্ন দিতে হচ্ছে। সো তখন কি হবে, আপনার যদি পজিটিভ আউটপুট গ্যাপ থাকে, সবার একটা এক্সপেকটেশন থাকবে যে লেবার খরচ বাড়বে, ক্যাপিটালের খরচ বাড়বে, তার মানে কি, ইনফ্লেশন বাড়বে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে, এটা সবার একটা এক্সপেকটেশন থাকবে। তো কস্ট অফ প্রোডাকশন যদি বাড়ে, সবার একটা এক্সপেকটেশন থাকবে, দেখেন কি বলছে, পজিটিভ আউটপুট গ্যাপ লিডস টু এন ইনক্রিজ ইন ইনফ্লেশন, সবার একটা এক্সপেকটেশন থাকবে যে ফিউচারে ইনফ্লেশন এক্সপেকটেশন বেড়ে যাবে। ঠিক আছে, ফিউচারের ইনফ্লেশন এক্সপেকটেশন বেড়ে যাবে। তো ফিউচারের ইনফ্লেশন এক্সপেকটেশন যদি বেড়ে যায়, তাহলে আপনি কি করবেন, আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে। ঠিক আছে, এই যে আগের গ্রাফটা থেকে যেটা আমরা বলে আসছি, আগের গ্রাফটা সেম ইস্যু ছিল, আমি আগের গ্রাফটা আরেকবার বলি। সো এখানে যদি একটু খেয়াল করেন, এখানে ইস্যুটা কি হচ্ছে, যে বলতেছে এ রাইজ ইন এক্সপেক্টেড ইনফ্লেশন অর পজিটিভ ইনফ্লেশন শক শিফট দ্য শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড। তো কি বলছে, যে আপনার ইকোনমিতে যদি ইনফ্লেশন বেড়ে যায়, ইকোনমিতে যদি ইনফ্লেশন বেড়ে যায়, যেটা হচ্ছে কি কারণে, প্রাইস বাড়ার কারণে না, অন্য কোনো কারণে যদি ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইনফ্লেশন বেড়ে গেলে রাইজ ইন এক্সপেক্টেড ইনফ্লেশন, ঠিক আছে, এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বেড়ে যায়, আমার অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট না, এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বেড়ে যায়, তখন আমার কি হবে, আমরা বলছি যে এটা আপওয়ার্ড শিফট করবে। আপওয়ার্ড শিফট করা মানে আপনার আপওয়ার্ড শিফট করবে বা লেফটওয়ার্ড শিফট করবে, এটা আর কি লেফটওয়ার্ড শিফটই হয়। তো লেফটওয়ার্ড যদি শিফট করে, তখন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে অথবা লেফটওয়ার্ড শিফট করবে, সেই ক্ষেত্রে আপনার কি হয়ে যাচ্ছে, ইনফ্লেশন এক্সপেকটেশন বাড়ার কারণে আপনার ইন ফিউচারে ইনফ্লেশন রেটটাই আসলে বেড়ে যাচ্ছে। প্রথমে আপনার এক্সপেকটেশন বাড়ে, আর এক্সপেকটেশন যখন ট্রু হয়, তখন এটা আপনার অ্যাকচুয়াল রেটে কনভার্ট হয়। ঠিক আছে, সো ইনফ্লেশন এক্সপেকটেশন যদি বেশি থাকে, যে ইন ফিউচারে ইনফ্লেশন এক্সপেকটেশন আমার বেশি, তখন আপনার কি হবে, সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট হবে, আর সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট হলে আপনার কি হবে, অ্যাকচুয়াল ইনফ্লেশন রেটটা বেড়ে যাবে। সো এখানেও সেম কথা, যে আপনার ইনিশিয়ালি আউটপুট গ্যাপ আছে, পজিটিভ আউটপুট গ্যাপ, তার মানে আপনি কি পটেনশিয়ালের থেকে বেশি আউটপুট করতেছেন। সো এক্সপেকটেশন যে লেবারের কস্ট বেড়ে যাবে, লেবারের কস্ট বাড়বে, ক্যাপিটালের কস্ট বাড়বে। ঠিক আছে, সো লেবারের কস্ট, ক্যাপিটালের কস্ট যখন বাড়বে, তার মানে সবার একটা এক্সপেকটেশন থাকবে কি, ইনফ্লেশন এক্সপেকটেশন বেশি থাকবে, যে ইনফ্লেশন বাড়বে। ঠিক আছে, তো ইনফ্লেশন বাড়ার কারণে মানুষজন কি করবে,
তাদের রিয়াল লেবার রেটও তারা বাড়াবে। ঠিক আছে? তার মানে তাদের যদি এক্সপেকটেশন থাকে যে ইনফ্লেশন বেড়ে যাবে, তখন তারা কি করবে? তারা বলবে যে আমার ওয়েজ রেট আরো বাড়াও। কারণ কি? আমি যতটুকু বাড়ানোর চিন্তা করছি ততটুকু ইনফ্লেশনের কারণে কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আমাকে আরো বাড়াইতে হবে। তো এইভাবে আরো এগ্রিগেট সাপ্লাই কার্ভ আবার আপওয়ার্ড শিফট করে। ঠিক আছে? এবং এইখানে থেকে আবার আরো এক্সপেকটেশন থাকে যে আরো ইনফ্লেশন বাড়তেছে। তার মানে আমার লেবার আরো বাড়াইতে হবে না। লেবার কস্ট আরো বাড়াইতে হবে, না হলে কি আমি তো আসলে ইনফ্লেশনের কারণে আমার যতটুকু বাড়তেছে ততটুকু ইনফ্লেশন খেয়ে ফেলতেছে। তাহলে তো আমার রিয়াল রেট তো বাড়তেছে না। তো রিয়াল বাড়ানোর জন্য তারা আবার প্রেসার দিবে যে আমার লেবার রেট আরো বাড়ান। তো এইভাবে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট হতে থাকবে। ঠিক আছে? এবং ইনফ্লেশন বাড়তে থাকবে। এবং একটা সময়ে যেটা হবে, দেখেন বলছে a persistent positive output gap increases expected inflation and shift the aggregate supply curve upward. So একটা সময় যে কি হবে, until aggregate output returns to the potential level. আর এরপরে কি হবে, একটা সময় যে 4 নম্বরে যে যেটা হচ্ছে দেখেন, এগ্রিগেট আউটপুট কি হচ্ছে, আগের জায়গায় ফেরত আসতেছে। ঠিক আছে? কিন্তু আপনার ইকোনমিতে ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে। সো এইখানে এই দুইটা গ্রাফ দিয়ে আসলে মূলত এই প্রথম গ্রাফটা দিয়ে এই গ্রাফটা দিয়ে আপনার মূলত আহ, এই দুইটা কন্ডিশনকে, এই যে আপনার এক্সপেক্টেড ইনফ্লেশন হলে কি হয় আর ইনফ্লেশন শক হলে কি হয়, এই দুইটা কন্ডিশনকে এক্সপ্লেইন করছে। এই যে দেখেন, শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ ফ্রম চেঞ্জেস ইন এক্সপেক্টেড ইনফ্লেশন এন্ড প্রাইস শক। তো এক্সপেক্টেড ইনফ্লেশন যদি চেঞ্জ হয় আর প্রাইস শক যদি চেঞ্জ হয়, মানে প্রাইস শক বলতে আমি বুঝাইছি হলো গিয়ে আপনার কি নেগেটিভ প্রাইস শক, দ্যাট মিনস হলো আপনার র মেটেরিয়ালের প্রাইস যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, আমরা বলছি এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বেড়ে যায় তখন লেবারের কস্ট বেড়ে যাবে। লেবারের কস্ট কেন বেড়ে যাবে, আপনার যদি এক্সপেকটেশন থাকে যে ফিউচারে ইনফ্লেশন বেড়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনি লেবার কি করবে, আগে থেকে বেশি ওয়েজ চার্জ করবে, বলবে আমাকে ওয়েজ বাড়ায় দেন। ঠিক আছে? তো লেবারের কস্ট যখন বেড়ে যাবে তখন আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তখন আপনার, যেহেতু আপনি প্রাইস বাড়াইতে পারতেছেন না, আপনার প্রফিট কমে যাবে। আর প্রফিট কমে যাওয়ার কারণে আপনার সাপ্লাই কার্ভ কি হবে, সাপ্লাই কার্ভ হলো লেফটওয়ার্ড শিফট করবে বা আপওয়ার্ড শিফট করবে। ঠিক আছে? তো এটার কারণে কি হচ্ছে যে আর আপনার যদি আর আপনি সেম লেভেলে যদি সাপ্লাই করতে থাকেন, লং টার্মে যদি আপনি সেম লেভেলে সাপ্লাই করতে থাকেন পটেনশিয়াল আউটপুট লেভেলে, তখন আপনার কি হয়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে, ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাবে। সেম হলো সাপ্লাই শকের ক্ষেত্রেও, যে আপনার কস্ট অফ র মেটেরিয়াল বেড়ে যাচ্ছে, প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, আপনি সাপ্লাই কমানোর ট্রাই করবেন। কিন্তু যদি আপনি পটেনশিয়াল আউটপুটে সাপ্লাইটা দিতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। আর এখানে যেটা বলছি যে আপনার আর এটা হলো 3 নাম্বারটা, যে এখানে যে 3 নাম্বারটা, সেই 3 নাম্বারটার জন্য গ্রাফ, এই যে পটেনশিয়াল আউটপুট, যে পারসিস্টেন্টলি যদি আপনার পটেনশিয়াল আউটপুট বাড়তে থাকে, দ্যাট মিনস আপনার পটেনশিয়াল আউটপুট লেভেল, আপনি এখানে আছেন, আপনি এখান থেকে আহ, এই লেভেলে আছেন। সো এই লেভেলে থাকা মানে কি, এই লেভেলে থাকা মানে হলো যে সবাই এক্সপেক্ট করতেছে যে আপনি যেহেতু আউটপুট, যতটা আউটপুট আপনার পটেনশিয়াল তার থেকে আপনি বেশি আউটপুট জেনারেট করতেছেন, তার মানে আপনি এখানে লিডস টু এন ইনক্রিজ ইন ইনফ্লেশন, সেটার কারণে আপনার কি হবে, ইনফ্লেশন বেড়ে যাবে। ইনফ্লেশন কেন বেড়ে যাবে এটা একটু আগে বলছি, যে পটেনশিয়াল আউটপুট যদি বেড়ে যায়, তা পটেনশিয়াল আউটপুট বেড়ে গেলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট বেড়ে যাবে। ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট যারা আছে তারা বেশি চার্জ করবে। ঠিক আছে? সো যারা ইকোনমিতে আছে তারা কি হচ্ছে আপনার বেশি চার্জ করতেছে, কারণ তারা ওভারটাইম কাজ করতেছে, বা আপনি নতুন ক্যাপিটাল নিয়ে আসতেছেন, ক্যাপিটালে হায়ার রেট দিতে হচ্ছে। সো এই জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট বেড়ে যাচ্ছে। আর কস্ট বেড়ে গেলে সেটার জন্য আমার ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এই যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, আমরা যেটা একটু আগে দেখলাম। তো ইনফ্লেশন বেড়ে গেলে মানুষজন, তারা তো হায়ার রেট চার্জ করছে, চার্জ করে দেখলো যে ইনফ্লেশনও তো বেড়ে গেছে। ধরেন তারা 5% রেট বেশি চার্জ করছে, দেখলো যে ইনফ্লেশন বেড়ে গেছে 3.5%, তখন তারা অখুশি যে না, আমাদের তো 5% দেওয়ার কথা ছিল, কিন্তু ইনফ্লেশন তো 3.5% খেয়ে ফেলতেছে। তখন তারা আবার সরি, তখন তারা আবার হায়ার রেট চার্জ করবে। তো আবার হায়ার রেট চার্জ করলে কি হবে, আবার সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে, আবার আপনার ইনফ্লেশন বেড়ে যাবে, আবার তারা হায়ার রেট চার্জ করবে। তো এইভাবে একটা সময় যে কি হবে, সাপ্লাই কার্ভ কি হবে, আপনার পটেনশিয়াল আউটপুটে চলে আসবে। আর পটেনশিয়াল আউটপুটে যখন চলে আসবে,
তখন আর কি হবে না, আপনার ইনফ্লেশন একটা লেভেলে চলে আসবে, এরপরে ইনফ্লেশন আর বাড়বে না, কিন্তু ততদিনে ইনফ্লেশন একটা রেটে বেড়ে যাবে অলরেডি। সো এখান থেকে আমরা মূলত যে কথাগুলো শিখলাম, আমরা এগ্রিগেট সাপ্লাই দেখলাম, এর আগে প্রথমে এগ্রিগেট ডিমান্ড দেখেছি, এরপর আমরা এগ্রিগেট সাপ্লাই দেখলাম। এগ্রিগেট সাপ্লাইয়ের আমরা দুইটা পার্ট দেখেছি, একটা দেখছি লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, আর একটা দেখছি আমরা শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ। লং রানে আমরা দেখেছি হলো যে লং রানের এগ্রিগেট সাপ্লাই কার্ভ আসলে ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো আপনি পটেনশিয়াল আউটপুটের বেশি, পটেনশিয়াল আউটপুট পর্যন্তই আপনি নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না লং টার্মে। লং রানে পটেনশিয়াল আউটপুট পর্যন্তই আপনি প্রডিউস করতে পারবেন। এই জন্য লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা আমরা বললাম ভার্টিক্যাল। কিন্তু শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা হলো গিয়া আপওয়ার্ড স্লোপিং কার্ভ। কারণ কি? কারণ শর্ট রানে আমার কি হইতে পারে, পটেনশিয়ালের থেকে আপনি কম অথবা বেশি প্রডিউস করতে পারেন। পটেনশিয়ালের থেকে যদি আপনি বেশি প্রডিউস করেন, তার মানে কি? তার মানে হলো যে আপনি আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে অনেক বেশি ইউজ করতেছেন। সো যখন বেশি ইউজ করবেন তখন ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট বেড়ে যাবে। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট বাড়া যাওয়া মানে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া। আর কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া মানে হলো আপনার আপনি চেষ্টা করবেন প্রাইস বাড়ানোর জন্য, আর প্রাইস বাড়ালে ইনফ্লেশন বেড়ে যাবে। সো যখন প্রাইস বাড়বে, ইনফ্লেশন বাড়বে, তখন আপনি কি করবেন? বেশি বেশি সেল করবেন, কারণ আপনি প্রফিট জেনারেট করতে পারতেছেন, হায়ার প্রফিট জেনারেট করতে পারতেছেন প্রাইস বাড়ানোর মাধ্যমে। ঠিক আছে? সো এটা হলো যখন আপনি সাপ্লাই কার্ভে থাকবেন আর কি, সাপ্লাই কার্ভের চেঞ্জ না। কিন্তু এরপরে আমরা বলতেছি সাপ্লাই কার্ভের শিফট কখন হচ্ছে? শিফট হচ্ছে তিনটা কারণে। যদি এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে যায় কিন্তু প্রাইস আপনি বাড়াইতে পারতেছেন না, এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে গেছে, তখন আপনার লেফটওয়ার্ড শিফট করবে বা আপওয়ার্ড শিফট করবে। যদি আপনার দুই নাম্বারটা ছিল হলো, প্রথমটা ছিল এক্সপেক্টেড ইনফ্লেশন, দুই নাম্বারটা ছিল হলো ইনফ্লেশন শক। তার মানে হলো আপনার আহ, যদি আপনার র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে যায়, তো আপনার কি হচ্ছে, আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বাট আপনি কি করতে পারতেছেন না, প্রাইস বাড়াইতে পারছেন না। তো প্রাইস বাড়তেছে না, কিন্তু আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আপনি সাপ্লাই কমায় দিবেন। ঠিক আছে? সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে, এবং সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করার ফলে আলটিমেটলি যেটা হবে, যে যদি আপনি পটেনশিয়াল লেভেলে সাপ্লাই দেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, ইনফ্লেশন বেড়ে যাবে। আপনি আদার সাপ্লাই কমাইতে হবে, অথবা সাপ্লাই যদি আপনি পটেনশিয়াল লেভেলেই দিতে থাকেন, তাহলে আপনার ইনফ্লেশন কমে যাবে, সরি ইনফ্লেশন বেড়ে যাবে। লাস্ট যেটা ছিল পটেনশিয়াল আউটপুট, আউটপুট গ্যাপ। আউটপুট গ্যাপ যদি অলওয়েজ পজিটিভ থাকে, তার মানে আপনি পটেনশিয়াল আউটপুট থেকে সবসময় বেশি আউটপুট জেনারেট করতেছেন। তো এটা আসলে পসিবল না শর্ট টার্মে, এটা পসিবল হইলো, এটা পারসিস্টেন্টলি পসিবল না। তো যখন আপনি শর্ট টার্মে এটা করতেছেন, তার মানে আপনি ইনিশিয়ালি আপনি হায়ার হায়ার আউটপুট জেনারেট করতেছেন, আর হায়ার আউটপুট জেনারেট করার জন্য আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেশি বেশি ইউজ করতে হবে, তাদের কস্ট বেড়ে যাবে। তাদের কস্ট বেড়ে যাওয়া মানে আপনার প্রফিট কমে যাবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, প্রফিট কমে যাবে, আপনার সাপ্লাই কমে যাওয়ার কথা। সো সাপ্লাই কমে যাওয়ার কথা, এই জন্য সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে অথবা লেফটওয়ার্ড শিফট করবে। আর সাপ্লাই কার্ভ যখনই লেফটওয়ার্ড শিফট করবে, আপনার কি হচ্ছে, আপনি যদি পটেনশিয়াল আউটপুট লেভেলেই থাকতে চান, তো যত লেফটওয়ার্ড শিফট করবে আপনার ইনফ্লেশন বাড়া শুরু করবে, এবং একটা লেভেলে যে আপনি কি করবেন, শর্ট টার্ম সাপ্লাই কার্ভটা পটেনশিয়াল আউটপুটেই চলে যাবে, দ্যাট মিনস লং রানে চলে যাবে, কিন্তু ততদিনে আপনার ইনফ্লেশন ইকোনমিতে বেড়ে যাবে। তো এই কথাগুলোই হলো আপনার ডিমান্ড সাপ্লাই কার্ভের মেজর আন্ডারস্ট্যান্ডিং। এরপরে যখন আসছে, আমরা সবসময় জানি ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের পরে যে ইস্যুটা থাকে সেটা হলো গিয়ে ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়াম অবশ্যই কি, যেই পয়েন্টে আপনার ডিমান্ড এন্ড সাপ্লাই ছেদ করবে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলতেছি। এখন শর্ট টার্মে কি ইকুইলিব্রিয়াম হয় এবং লং টার্মে কিভাবে ইকুইলিব্রিয়াম হয় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? সো শর্ট টার্মে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আর এগ্রিগেট ডিমান্ড কার্ভ যে পয়েন্টে মিলিত হবে সেটাকে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম বলবো। যেই রেটে, যেই মানে যেই ইনফ্লেশন রেটে ইকুইলিব্রিয়াম হবে সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম রেট অফ ইনফ্লেশন। ঠিক আছে? সো খেয়াল করেন, এই যে এখানে গ্রাফটা বলা আছে, যদি এটা হয় যে এটা আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ এবং এটা আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটা হলো এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এবং এই পয়েন্টে যদি মিলিত হয়, তাহলে এটাকে আমরা বলতেছি আমাদের ইনফ্লেশন রেট, এটা হলো গিয়ে আমার আউটপুট। ইকুইলিব্রিয়াম ইনফ্লেশন রেট, ইকুইলিব্রিয়াম আউটপুট। ঠিক আছে? তো এখন বলছে অ্যাডজাস্টমেন্ট টু লং টার্ম ইকুইলিব্রিয়াম ইন এগ্রিগেট সাপ্লাই এন্ড ডিমান্ড অ্যানালিসিস। সো শর্ট টার্মে আমার তো এটা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? এখন লং টার্মে আমরা জানি সাপ্লাই কার্ভটা কি হয়ে যাবে, সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল হয়ে যাবে। তো ভার্টিক্যাল হয়ে গেলে সেই ক্ষেত্রে আমার তো লং টার্মে তো আমার
সাপ্লাই কার্ভ যদি এই পয়েন্টে থাকে, ধরেন এটা আমাদের লং টার্ম সাপ্লাই কার্ভ, আর এটা যদি আমার এগ্রিগেট ডিমান্ড হয়, তাহলে আমার ইকুইলিব্রিয়াম হবে লং টার্মে এখানে। খেয়াল করেন, এটা হলো লং টার্ম সাপ্লাই কার্ভ, হ্যাঁ, আর ডিমান্ড কার্ভ তো এরকমই, ডিমান্ড কার্ভের তো লং টার্ম আর শর্ট টার্ম নাই, ডিমান্ড কার্ভ একটাই। তো শর্ট টার্মে আমার ইকুইলিব্রিয়াম এখানে, লং টার্মে আমার ইকুইলিব্রিয়াম এখানে। সো এই শর্ট টার্ম থেকে আমি লং টার্মের ইকুইলিব্রিয়ামে কিভাবে যাচ্ছি, এইটা এখন আমরা বলতে চাই। তো দেখেন, প্রথমত যেটা বলছে যে শর্ট টার্মে যদি আপনি পটেনশিয়ালের থেকে বেশি প্রডিউস করেন, দ্যাট মিনস আপনি এই পয়েন্টে আছেন, 1 নম্বর পয়েন্টে আছেন। 1 নম্বর পয়েন্টে এটা হলো এগ্রিগেট সাপ্লাই, এটা হলো এগ্রিগেট ডিমান্ড, আপনার কম্বিনেশনে আপনি 1 নম্বর পয়েন্টে আছেন, দ্যাট মিনস আপনি পটেনশিয়ালের থেকে বেশি প্রডিউস করতেছেন 11। তো পটেনশিয়াল থেকে যদি আপনি বেশি প্রডিউস করেন, তার মানে কি? তার মানে হলো আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন আপনি অনেক বেশি ইউজ করতেছেন। তারা এখন কি করবে? তারা এখন হায়ার রেট চার্জ করবে, হায়ার লেবার কস্ট, কি বলে আপনার, ওয়েজেস চার্জ করবে, হায়ার ওয়েজেস চার্জ করবে তারা। ঠিক আছে? তারপরে হলো আপনার আহ, আপনার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে। ঠিক আছে? এই সব কিছু বেড়ে যাওয়ার কারণে আপনি কি করবেন? আপনার এগ্রিগেট সাপ্লাই কার আপনি মানে সাপ্লাই কমায় দিবেন, দ্যাট মিনস এগ্রিগেট সাপ্লাই কার লেফটওয়ার্ড শিফট করবে। তো প্রথমে এখান থেকে এখানে আসলো, তারপরেও আপনি দুই দুই নাম্বার পয়েন্টেও আপনি কি আউটপুটের থেকে, পটেনশিয়াল আউটপুট থেকে বেশি আছে, তাহলে এটা আবার লেফটওয়ার্ড শিফট করবে, দ্যাট মিনস আপনি এখান থেকে এখানে যাবেন। তো তখন আপনি যখন এখানে পৌঁছাবেন, তখন এই পয়েন্টে দেখেন শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার বা লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার সিমিলার জায়গায় আছে। আর এটার সাথে যখন আমি এগ্রিগেট ডিমান্ড কার্ভ মিলাচ্ছি, তখন আপনি ইকুইলিব্রিয়াম হলো আপনার পটেনশিয়াল আউটপুটেই আপনি আছেন। সো এটা হলো আমাদের লং রান ইকুইলিব্রিয়াম, এবং লং রান ইকুইলিব্রিয়ামে আমরা কি করব? সাস্টেইন করব। সো এই কথাটাই বলছে। এইভাবেই আমাদের কি হয়, শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম থেকে আমরা লং টার্ম ইকুইলিব্রিয়ামের দিকে ধাবিত হই, এবং লং টার্মে আমরা পটেনশিয়াল আউটপুটে যেয়ে মিলিত হই। তো দেখেন কি বলছে, এক্সেস টাইটনেস ইন দা লেবার মার্কেট ইনক্রিজেস এক্সপেক্টেড ইনফ্লেশন। সো টাইটনেস, এই লেবার মার্কেটে আপনার কি টাইটনেস আছে? টাইটনেস বলতে বোঝাচ্ছে যে লেবার মার্কেটে আপনি সব লেবার ইউজ করে ফেলছেন। ঠিক আছে? মানে আপনার যত লেবার ছিল সব আপনি ইউজ করছেন, কারণ কি পটেনশিয়াল আউটপুট থেকে আপনি বেশি প্রডিউস করতেছেন, তার মানে অবশ্যই আপনি সব ইউজ করছেন, সব ইউজ করে আরো বেশি ইউজ করতে চাচ্ছেন। সো লেবার মার্কেটে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে ফিউচারে কি হবে, প্রাইস ইনফ্লেশন বাড়বে, কারণ কি আপনি আপনার সব প্রোডাকশন ম্যাটেরিয়াল তো ইউজ করে ফেলছেন। তো ফিউচারে আপনার কি হচ্ছে, ফিউচার এক্সপেকটেশন অ্যাবাউট ইনফ্লেশন ইজ হাই। তো এই জন্য কি হবে, শিফট ইন দ্য এস কার্ভ আপওয়ার্ড আনটিল দ্য ইকোনমি রিটার্নস টু দ্য পটেনশিয়াল লেভেল অফ আউটপুট। তো আপনার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ আস্তে আস্তে লেফটওয়ার্ড শিফট করতে থাকবে, শিফট করতে করতে এই পয়েন্টে যখন আসবে, যখন এগ্রিগেট সাপ্লাই শর্ট টার্ম আর এগ্রিগেট সাপ্লাই লং টার্ম সেম হবে, সেই পয়েন্টটাতে আমার পটেনশিয়াল আউটপুট হবে, এবং সেটা হলো লং রান ইকুইলিব্রিয়াম আমি পাচ্ছি। ওকে, এখন যদি অপোজিট সিনারিওটা হয়, তো আপনার শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটা আমরা আগে বলছিলাম পটেনশিয়ালের থেকে বেশি ছিল। ঠিক আছে? এই পয়েন্ট, এটা হলো পটেনশিয়াল আউটপুটের থেকে বেশি ছিল। এখন আমরা বলতেছি শর্ট টার্মে আমি পটেনশিয়ালের থেকে কম আছি, দ্যাট মিনস আপনি এই পয়েন্টে আছেন। তো এই পয়েন্টে যদি থাকেন, তার মানে কি আপনি পটেনশিয়ালের থেকে কম প্রডিউস করতেছেন। তো আপনার কাছে অ্যাভেলেবেল লেবার, অ্যাভেলেবেল ক্যাপিটাল আছে, যেগুলা লেবার ফোর্স রেডি আছে, যারা আপনার কাজ করতে চায় এবং কম খরচেই কাজ করতে চায়, কারণ তারা তো বেকার, তাদের কোনো কাজ নাই। ঠিক আছে? এবং ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, ব্যাংকের টাকা, এত টাকা পড়ে আছে কিন্তু টাকা ইউজ হচ্ছে না, তার মানে তারা আপনাকে কম রেটে লোন দিতে পারে। সো কস্ট অফ প্রোডাকশন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কস্ট অফ প্রোডাকশন কমে যাওয়া মানে আপনার প্রফিট বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সেলস প্রফিট বেড়ে যাচ্ছে, আর প্রফিট যখন বেড়ে যাবে আপনি কি করবেন? হাই সাপ্লাই বাড়ায় দিবেন, কারণ আপনি প্রফিট বেশি করতে পারতেছেন। তো সাপ্লাই বাড়ায় দেওয়া মানে হলো গিয়ে সাপ্লাই কার রাইটওয়ার্ড শিফট করবে।
1 থেকে 2 এ যাবে, 2 এও সেম সিচুয়েশন, তারপর 2 এর থেকে 3 এ যাবে, 3 এ যে কি হচ্ছে শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই আর লং টার্ম এগ্রিগেট সাপ্লাই মিলে যাচ্ছে 3 এ। তো 3 এর সাথে আমার এগ্রিগেট ডিমান্ডের যখন মিল হচ্ছে তখন আমি পটেনশিয়াল আউটপুটে আছি। তো এটা আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছি। ওকে, সো এখন বলতেছে এই যে সেলফ কারেক্টিং, এটা কিন্তু সেলফ নিজে নিজেই কারেক্ট হচ্ছে। প্রথমে সে এখানে থাকবে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যে লং টার্মে সে কারেক্ট হচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যে এখানে লং টার্মে যে কারেক্ট হচ্ছে। সো এই যে একে আমরা বলি সেলফ কারেক্টিং মেকানিজম। রিগার্ডলেস অফ হোয়ার আউটপুট ইজ ইনিশিয়ালি, ইট টার্নস ইভেন্চুয়ালি টু দ্য ন্যাচারাল রেট। সো তারা বলতেছে আউটপুট আপনার ইনিশিয়ালি শর্ট টার্মে যেখানেই থাকুক, লং টার্মে এটা যে ন্যাচারাল রেট আউটপুটে যে হবে মানে মিলবে, যেটা আমরা এখানে দেখাইলাম যে শর্ট টার্মে আমি যেখানেই থাকি, এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি, কিন্তু লং টার্মে আমার আউটপুট লেভেলে চলে যেতে হবে। এখন এই কারেকশনটা স্লো হইতে পারে, র্যাপিড হইতে পারে। স্লো আর র্যাপিড কখন হবে? স্লো কখন হবে? যখন ওয়েজেস আর ইনফ্লেক্সিবল, পার্টিকুলারলি ডাউনওয়ার্ড নিড ফর অ্যাক্টিভ গভর্নমেন্ট পলিসি। সো আপনার ওয়েজ রেট খুব দ্রুত চেঞ্জ হয় না, আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে? বা ওয়েজ রেটটা ফিক্স করে দেয়া আছে, এটাকে বাড়ানো কমানো যাচ্ছে না, গভর্নমেন্ট কর্তৃক ফিক্স করে দিচ্ছে, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে আপনার স্লো হয় জিনিসটা, কারণ এটাকে ভাঙতে হবে, এই ওয়েজ রেটটাকে আপনার ফ্লেক্সিবল করতে হবে, তারপর আস্তে আস্তে ওয়েজ বাড়বে, ঠিক আছে? তো নিড ফর অ্যাক্টিভ গভর্নমেন্ট পলিসি, সো গভর্নমেন্টের অ্যাক্টিভ ইন্টারভেনশন দরকার। যখন আপনার এই প্রসেসটা স্লো হয় তখন গভর্নমেন্টের ইন্টারভেনশনের মাধ্যমে এটাকে আপনি র্যাপিড করতে পারেন। র্যাপিড কখন হয়? ওয়েজেস এন্ড প্রাইসেস আর ফ্লেক্সিবল। যখন ওয়েজেস এন্ড প্রাইসেস আর ফ্লেক্সিবল থাকে ইকোনমিতে, যে কোনো ওয়েজ যে কোনো প্রাইস ম্যানেজ করা যায় ইকুইলিব্রিয়ামের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার এটা র্যাপিড হয়। লেস নিড ফর গভর্নমেন্ট ইন্টারভেনশন, গভর্নমেন্ট ইন্টারভেনশনের কোনো প্রয়োজন হয় না এইসব ক্ষেত্রে যখন এটা র্যাপিড হয়। এখন হলো যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কেন চেঞ্জ হতে পারে। ওকে, তো আমরা লং টার্মে একটা ইকুইলিব্রিয়ামে, শর্ট টার্মে একটা ইকুইলিব্রিয়ামে আছি। এখন কথা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কেন চেঞ্জ হবে সেটা আমরা দেখবো। তো প্রথমে যেটা বলছে সেটাকে বলতেছে এগ্রিগেট ডিমান্ড শক। যদি ডিমান্ডের কোনো শক আসে, ঠিক আছে, কেন আসছে দেখেন, উইথ এন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য শর্ট রান এন্ড লং রান ইকুইলিব্রিয়া, ইউ আর নাও রেডি টু অ্যানালাইজ হোয়াট হ্যাপেন্স when there is demand shock that cause the aggregate demand curve to shift। তো এমন হঠাৎ করে কোনো একটা কারণে, উইথ ইনফ্লেশন না, অন্য যে কোনো কারণে আপনার কি হলো, ইকোনমিতে ডিমান্ড বেড়ে গেল বা ডিমান্ড কমে গেল, ঠিক আছে? তো ওই যে আমরা যেসব কারণগুলো দেখে আসছি কেন ডিমান্ড কার্ভ শিফট করে, এটা কিন্তু আমরা দেখে আসছি অলরেডি। তো ওইসব কারণে যদি ডিমান্ড কার্ভ শিফট করে, দ্যাট মিনস হলো ডিমান্ড আগে ছিল আমার এই যে এইটা আমি কিন্তু লং রান ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে আমার এগ্রিগেট সাপ্লাই এবং সরি শর্ট টার্ম সাপ্লাই এন্ড লং টার্ম ডিমান্ড, লং টার্ম সাপ্লাই একসাথে হয়েছে এবং এগ্রিগেট ডিমান্ড একসাথে হয়েছে, এটা ছিল আমার পটেনশিয়াল আউট, ঠিক আছে? এখন কি হলো, হঠাৎ করে কোনো একটা কারণে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করলো। তো এগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি শিফট করে, তার মানে কি, এগ্রিগেট ডিমান্ড কার্ভ এখানে শিফট করে এখানে আসবে, এগ্রিগেট ডিমান্ড কার্ভ এটা থেকে এটা শিফট করলো। তো শিফট করলে আমার এগ্রিগেট সাপ্লাই শর্ট টার্মে কি হবে, শর্ট টার্মে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখান থেকে এখানে চলে যাবে, এখানে চলে যাবে। এখন এখানে চলে গেলে কি হচ্ছে খেয়াল করেন, এখানে চলে গেলে আমি কি হচ্ছে, আউটপুট পটেনশিয়াল আউটপুট থেকে বেশি আউটপুট প্রডিউস করতেছি, তার মানে আমার কি এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে যাবে। আর এক্সপেক্টেড ইনফ্লেশন বেড়ে গেলে আমি কি করব, ইনফ্লেশন যদি বেড়ে যায় তখন আমাদের এক্সপেক্টেড ইনফ্লেশন যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কাজ কি হবে, যে আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট করবে, ঠিক আছে? তো আমরা একটু আগে যেই যে কার্ভ গুলা দেখে আসছি, এখানে যদি খেয়াল করেন যে এক্সপেক্টেড এই পয়েন্ট গুলা থেকে যখনই আপনার এই পয়েন্ট থেকে ডেভিয়েট করতেছে এইদিকে অথবা এইদিকে যাচ্ছে, তখনই কিন্তু এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করে। তো এখানেও দেখেন, যেহেতু আমি ইকুইলিব্রিয়াম থেকে চলে গেছি দূরে, এখন আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতে হবে। এগ্রিগেট সাপ্লাই কার্ভ কোন দিকে শিফট করবে, সবসময় লেফটওয়ার্ড শিফট করে। কারণ কি, কারণ এই পয়েন্টে আমার লেবারের কস্ট বেড়ে যাবে। কারণ লেবারের কস্ট লেবারের কস্ট কেন বাড়বে, কারণ লেবার এখন এক্সপেক্টেড ইনফ্লেশন ইজ গ্রেটার দেন, আগের থেকে বেশি এক্সপেক্টেড ইনফ্লেশন আছে তার, ঠিক আছে? তো এই জন্য লেবার হাই রেট চার্জ করবে, আর হাই রেট চার্জ করা মানে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। একই কথা বলতেছি, প্রফিট কমে যাবে, প্রফিট কমে গেলে আমি সাপ্লাই কমায় দিব, সাপ্লাই কমায় দিলে আমার লেফটওয়ার্ড শিফট করবে। তো লেফটওয়ার্ড শিফট করলে দেখেন এখন আবার একটা নতুন ইকুইলিব্রিয়াম পাইছি।
এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হচ্ছে আমার, আমি সেম আগের আউটপুটে চলে আসছি। আমার ডিমান্ড যে কারণে বাড়ছিল সেটার ইম্প্যাক্টটা আমি দেখাইলাম, সাপ্লাইও বেড়ে গিয়ে, সাপ্লাই কমে গিয়ে সেটার ইম্প্যাক্টও পাইলাম, আলটিমেটলি আমার পটেনশিয়াল আউটপুটে ফিরে আসছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যে সমস্যা হয়েছে আপনার ইনফ্লেশন বেড়ে গেছে। সো ডিমান্ড শকের কারণে আপনার আলটিমেটলি কি হচ্ছে ইম্প্যাক্টটা, ডিমান্ড শকের কারণে আপনার ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। সো কি বলছে দেখেন, এডি শিফট টু রাইট, কারণ কি একটা ডিমান্ড শক আছে। আমরা আগেই দেখে আসছি ডিমান্ড শক কেন হয়, ওই যে আগের কথাগুলো খেয়াল করেন যে কি কি কারণে ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করে সেগুলা। তারপর কি হলো, যে ইনক্রিজিং দা ডিমান্ড কার্ভ যদি রাইটওয়ার্ড শিফট করে তাহলে আউটপুট আপনার বেড়ে যাচ্ছে পটেনশিয়াল আউটপুট থেকে, এবং ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। তো ইনফ্লেশন এক্সপেকটেশন বেড়ে গেলে আপনার কি হবে, আপনি পটেনশিয়াল আউটপুটের বাইরে যেহেতু আসছেন, তাহলে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে লেফটওয়ার্ড, কারণ আপনি সাপ্লাই কমায় দিবেন। তো আবার একটা ইকুইলিব্রিয়াম আসবে, কিন্তু সেই ইকুইলিব্রিয়ামে আপনি পার্মানেন্ট একটা ইকুইলিব্রিয়ামে আসবে, কিন্তু সেই ইকুইলিব্রিয়ামে আপনার ইনফ্লেশন রেট বেড়ে যাবে ইকোনমিতে অলরেডি। সো এইখানে একটা উদাহরণস্বরূপ দেয়া আছে, এটাকে বলা হয়েছে ভলকার ডিসইনফ্লেশন। তো ভলকার হলেন একজন ইকোনমিস্ট ছিলেন, আপনার ইউএস এর। সো ইউএস এর ফেডারেলের মনে হয় ইকোনমিস্ট ছিলেন। তো উনি জয়েন করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইকোনমিতে উনি ইনফ্লেশন রেট কমাবেন। সো উনি যখন জয়েন করেন 1980 সালে, যদি এই গ্রাফটা এখানে আপনারা খেয়াল করেন, তখন ইনফ্লেশন রেট ছিল 13.5। তো তার ইচ্ছা ছিল সে ইনফ্লেশন কমাবে, এবং সে কমায় নিয়ে আসছিল উইথিন 6 ইয়ারে 1.9%। ঠিক আছে, তো ইনফ্লেশন কমাইছে, খুব ভালো কথা। কিন্তু ইন দা মিন টাইম যেটা ইম্প্যাক্ট হয়েছে সেটা হয়েছে কি, খেয়াল করেন যে আপনার ইনফ্লেশন যখন কমা শুরু করছে, তখন ইনিশিয়ালি আপনার কি হয়েছে, আপনার দেখেন আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে কি, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে আপনি পটেনশিয়াল আউটপুটের থেকে কম প্রডিউস করতেছেন। পটেনশিয়াল আউটপুটে যদি আপনি প্রডিউস করেন, তার মানে আপনার আনএমপ্লয়মেন্ট রেট হলো শুধু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা, তার মানে ইকোনমিতে কোনো ওই রকম কোনো আনএমপ্লয়মেন্ট নাই ধরা যায়। ঠিক আছে, কিন্তু পটেনশিয়ালের থেকে যদি আপনি কম প্রডিউস করেন, তখন আপনার কি হবে, আনএমপ্লয়মেন্ট বাড়া শুরু করবে। তো আপনি যখনই পটেনশিয়াল থেকে নিচে থাকবেন, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। পটেনশিয়ালের থেকে উপরে যাওয়া মানে হলো আপনি ফিকশনাল আনএমপ্লয়মেন্টেরও কমে আছেন আর কি। ঠিক আছে, আর এখানে থাকা মানে ফিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে, যেটা হলো ডিজায়ারেবল। ঠিক আছে, তো সে যখন ইনফ্লেশন কমাচ্ছে, ইনিশিয়ালি যেটা হয়েছে যে তার আউট কি বলে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে, তার মানে পটেনশিয়াল আউটপুট কমে গেছিল। পরবর্তীতে যে আবার আনএমপ্লয়মেন্ট রেট আগের জায়গায় ফেরত আসছে, তার মানে পটেনশিয়াল আউটপুটে ফেরত আসছে। তো এখানে এই কথাগুলোই বলছে যে প্রথমে সে যেটা করছিল, সে করছিল যে আপনার এগ্রিগেট ডিমান্ডটাকে ডাউনওয়ার্ড শিফট করছিল, মানে এমন পলিসি নিছিল যে পলিসির কারণে এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হয়েছে, ডাউনওয়ার্ড শিফট করছে। যেহেতু তার ইনফ্লেশন কমাইতে হবে, ইনফ্লেশন কমাইতে হলে, এর আগের উদাহরণে ছিল ইনফ্লেশন বেড়ে গেছে, এগ্রিগেট ডিমান্ড কার্ভ আপওয়ার্ড শিফট করছিল, এই জন্য ইনফ্লেশন বেড়ে গেছিল, ইনফ্লেশন ডিমান্ড শক ছিল। এখানে সে কি করছে, ডিমান্ডটাকে কমাইছে, কমানোর কারণে কোনো কারণে ডিমান্ড কমাইছে, ধরেন আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমায় দিছে। তো ডিমান্ড যখন কমে গেছে, ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড শিফট করছে। তো লেফটওয়ার্ড শিফট করার কারণে আমার আগের আমার এটা ছিল ইকুইলিব্রিয়াম, কারণ এখানে দেখেন শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই, লং টার্ম এগ্রিগেট সাপ্লাই, এবং শর্ট আমার এগ্রিগেট ডিমান্ড মিট আপ হয়েছে। সো এখানে ইকুইলিব্রিয়াম ছিল। এখন সে কি করলো, এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করার কারণে তার ইকুইলিব্রিয়াম চলে আসলো এখানে। তো এখানে খেয়াল করেন, সে আউটপুট কি হয়েছে, পটেনশিয়াল আউটপুট থেকে কমে গেছে। আর পটেনশিয়াল আউটপুট থেকে কমে যাওয়া মানে কি হচ্ছে, তার আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে। এই জন্য বললাম যে ইন্টারমিডিয়েট পিরিয়ডে কি হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। এই জায়গাতে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। যখন এখানে সে ছিল, তখন আউটপুট পটেনশিয়ালের থেকে কম ছিল, আউটপুট পটেনশিয়ালের থেকে কম থাকার কারণে আপনার কি হয়েছে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে। তা আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়ার কারণে এখন কি অ্যাভেলেবেল মানুষজন আছে যারা সবাই কাজ করতে চায়, কম ওয়েজে কাজ করতে চায়, বা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট কম। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট কম হওয়ার কারণে এখন যারা বিজনেসম্যান তারা কি করলো, সাপ্লাই বাড়ায় দিল। সো সাপ্লাই কার্ভ এখন কি হচ্ছে, শর্ট টার্ম সাপ্লাই কার্ভ সেটা হলো রাইটওয়ার্ড শিফট করছে, মানে সাপ্লাই বেড়ে গেছে। তো রাইটওয়ার্ড শিফট করার কারণে আমরা নতুন যে ইকুইলিব্রিয়াম পাইলাম সেটা হলো এই পয়েন্টে। এই পয়েন্টে খেয়াল করেন, আমার সবকিছু মিলতেছে, আমার নতুন সাপ্লাই কার্ভ, নতুন ডিমান্ড কার্ভ, এবং লং রান সাপ্লাই কার্ভের সাথে মিলতেছে, এবং পটেনশিয়াল আউটপুটেই আসি। তো পটেনশিয়াল আউটপুটে আসি মানে দেখেন এখন আমার কিন্তু আবার আনএমপ্লয়মেন্ট রেট কমে গেছে। আগে ছিল 7.1, এখন 7, প্রায় কাছাকাছি, তার মানে আনএমপ্লয়মেন্ট রেট আবার কমে গেছে। সো আমি পটেনশিয়াল আউটপুটে ফেরত আসছি,
কিন্তু আমার যে সুবিধাটা হয়েছে সেটা হলো আমার ইনফ্লেশন কমে গেছে। তো আগে ইনফ্লেশন এখানে ছিল, এখন ইনফ্লেশন এখানে চলে আসছে। খেয়াল করেন আগে ছিল 13.5, এখন ইনফ্লেশন কমে আসছে কততে? 1.9 এ কমে আসছে। সো এইভাবে আমরা পলিসি ইমপ্লিমেন্টেশন এর মাধ্যমে কি করতে পারি? আমরা সাপ্লাই ডিমান্ড শকের মাধ্যমে, পজিটিভ শক হোক নেগেটিভ শক হোক, সেটার মাধ্যমে আমি কি করতে পারি? আমার ইনফ্লেশন বাড়াইতে পারি, কমাইতে পারি। ঠিক আছে? এরপরে আছে হলো নেগেটিভ ডিমান্ড শক। নেগেটিভ ডিমান্ড শক মানে হলো আপনার ডিমান্ড কমে গেছে। সো ডিমান্ড কোনো কারণে কমে গেছে। সো কোনো কারণে কমে গেলে সেটা হইছে কি আপনার, দেখেন এই যে ডিমান্ড কমে যাওয়ার কারণে আপনার ইনিশিয়ালি যেটা হচ্ছে যে আপনার আউটপুটের থেকে কম, আপনি ধরেন আপনার নেট এক্সপোর্ট কমে গেছে। সো নেট এক্সপোর্ট কমে যাওয়া মানে কি? ফরেন ডিমান্ড কমে গেছে। ফরেন ডিমান্ড কমে গেলে আমরা জানি ডিমান্ড কার কি হবে? ইনওয়ার্ড শিফট করবে। ঠিক আছে? আগের থেকে কম মানুষ ডিমান্ড করতেছে। ইনওয়ার্ড শিফট করলে কি হচ্ছে? আপনার দেখেন ইকুইলিব্রিয়াম যে পয়েন্টে হচ্ছে, সেই পয়েন্টে আমার কি হচ্ছে? আমার পটেনশিয়াল আউটপুটের থেকে আপনি কম আউটপুট প্রোডিউস করতেছেন। তার মানে আপনার কি হচ্ছে? আপনার ইনিশিয়ালি আ পটেনশিয়াল এর থেকে কম হওয়ার কারণে আপনার ইনিশিয়ালি আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। সো এই যে খেয়াল করেন, দেখেন আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে 4 পয়েন্ট থেকে 4.7 থেকে 5.8 থেকে 6। আপনার কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে। সো এখানে পটেনশিয়াল আউটপুটের নিচে থাকার কারণে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে এবং আউটপুটও কি হচ্ছে আপনার পটেনশিয়াল এর থেকে কম। কিন্তু নিচে যাওয়ার কারণে দেখেন ইনফ্লেশন কিন্তু কমতেছে। ইনফ্লেশনটা যদি আপনারা খেয়াল করেন, ইনফ্লেশনটা কিন্তু আগে ছিল 3.4, সেখান থেকে কিন্তু 1.6 এ নেমে আসছে। তারপরে আবার কি হয়েছে? যেহেতু এখানে আপনার ইনফ্লেশন কমে গেছে, ইনফ্লেশন এক্সপেকটেশন কম, মানুষ অনেক মানুষ কম টাকাতেও কাজ করতে রাজি আছে। সো আপনার চিপ লেবার এভেইলেবল আছে। সো কস্ট অফ প্রোডাকশন কম হবে। সো কস্ট অফ প্রোডাকশন কম হওয়ার কারণে আপনার কি হবে? এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে। মানে আপনি আগে থেকে হায়ার কম কস্টে বেশি সাপ্লাই করতে রাজি আছেন। তো এটার কারণে আমাদের নতুন যে ইকুইলিব্রিয়াম হবে, সেই ইকুইলিব্রিয়ামটা আগের পটেনশিয়াল আউটপুটেই থাকবে। কিন্তু আমার ইনফ্লেশন রেটটা কমে যাবে। সো এখানে দেখেন ইনফ্লেশন রেটটা আগের থেকে কমে গেছে। 3.4 থেকে শুরু করে আমি 2.7 এ আছি। এবং আগে আমার যেই আ আনএমপ্লয়মেন্ট রেটটা ছিল সেটাও এখন প্রায় বেড়ে আবার কমে আসছে। ঠিক আছে? সো হয়তোবা পুরোপুরি এই রেটে আসে নাই এখনো। এটা আরো সময় লাগবে হয়তো। যাই হোক, এখানে এতটুকুই দেখাইছে। সো এটা ১ম এ বাড়ছে, বেড়ে আবার কমছে। তো আমাদের বেসিক আইডিয়া কিন্তু সেইম। ১ম এ ইনফ্লেশন, ১ম এ আমার আউটপুট কমে গেছিল। আউটপুট কমে গেলে আমার আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছিল। তারপর আবার আউটপুট বেড়ে গেছে, আনএমপ্লয়মেন্ট কমে গেছে।